আচ্ছা, তাহলে একটা সংজ্ঞা দিয়ে তিনটা সংজ্ঞা লেখা যায় কিভাবে? ডেটা প্রবাহের হার কি বলেছিলাম? ডেটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ। ডেটা প্রবাহের দিক কি বলেছিলাম? ডেটা ট্রান্সমিশন মোড। আর ডেটা প্রবাহের পদ্ধতি এটাকে বলা হয় ডেটা ট্রান্সমিশন মেথড। বুঝতে পেরেছো? আমরা সুন্দর সংজ্ঞাগুলো পড়বো, তবে এক বাক্যে যদি মনে রাখতে চাও তাহলে ডেটা প্রবাহের হার, ব্যান্ডউইথ বা ডেটা ট্রান্সমিশন স্পিড, ডেটা প্রবাহের দিক এটাকে আমরা বলবো ডেটা ট্রান্সমিশন মোড, আর ডেটা প্রবাহের পদ্ধতি বা প্রক্রিয়া হলো ডেটা ট্রান্সমিশন মেথড। জি স্যার। এবার আমরা একটু কমপ্লিট ডেফিনিশন দেখি যে ডেটার পরিবহন বা স্থানান্তর কথা আমরা জানি ডেটা ট্রান্সমিশন। তাহলে যে পদ্ধতিতে এক কম্পিউটার না লিখে তুমি চাইলে এখানে এক ডিভাইস থেকে অন্য ডিভাইস লিখতে পারো, ডেটা ট্রান্সমিশন হয়, তাকে ডেটা ট্রান্সমিশন মেথড বলে। অন্যভাবে বলা যায় ডেটা ট্রান্সমিশন মেথড বলতে মূলত ডেটা কমিউনিকেশন সিস্টেমের সংযুক্ত ডিভাইসগুলোর মধ্যে বিটের আদান-প্রদান বা বিনিময়ের প্রক্রিয়া। সেকেন্ড ডেফিনিশন তার দরকার নেই, আমার মনে হয় প্রথম ডেফিনিশনটাই বেশি ইজি। এখন তুমি বলতে জি পারো স্যার। এখানে প্রক্রিয়া বা পদ্ধতিগুলো কেমন, সেগুলোই আমরা আলোচনা করব যে এক জায়গা থেকে যখন আরেক জায়গায় ডাটা যায়, মানে কয়টা পদ্ধতিতে আসলে যেতে পারে বা কোন পদ্ধতিটা কিরকম, কোনটার সুবিধা কি অসুবিধা কি, এই ব্যাপারগুলো আমরা জানবো ইনশাআল্লাহ। ডেটা ট্রান্সমিশন মেথড যদি আমরা বেসিক টাইপ বলি তাহলে দুইটা, একটা হলো প্যারালাল ডাটা ট্রান্সমিশন আর একটা হলো সিরিয়াল ডাটা ট্রান্সমিশন। সিরিয়ালটা আবার তিন ভাগে ভাগ করা হয়, অ্যাসিনক্রনাস, সিনক্রনাস, আইসোক্রনাস। এই তিনটা ভাগ থেকেই মূলত ক্রিয়েটিভ প্রশ্ন এসে থাকে। অ্যাসিনক্রনাস, সিনক্রনাস, আইসোক্রনাস স্পেশালি বেশি আসে হলো অ্যাসিনক্রনাস, সিনক্রনাস থেকে। তাহলে এগুলোকে আমরা পড়বো না? পড়বো। এগুলো হচ্ছে ১-২ মার্কের জন্য বা এমসিকিউ এর জন্য। তবে এখান থেকে আমি সচরাচর যেটা দেখেছি ১ মার্কের প্রশ্ন আসে এমসিকিউ অথবা জ্ঞানমূলক কোনো প্রশ্নগুলো আসে। বাট এখান থেকে সব ধরনের প্রশ্ন আসে এই টাইপ গুলো থেকে। তার ভিতর আবার এই ২ টা বেশি ইম্পোর্টেন্ট। আচ্ছা চলো এবার আমরা একটু প্রথমত প্যারালাল সিরিয়ালের ব্যাপারটা দেখি। ভিডিও লাগবে না। তাহলে দেখো প্যারালাল ডাটা ট্রান্সমিশন মেথড, এখানে সেন্ডার দেওয়া আছে লেফট পাশে, রাইট পাশে দেওয়া আছে দেখো রিসিভার। সিমুলটেনিয়াস ট্রান্সমিশন মানে একই সাথে ৮ বিটের একটা ডাটা যাবে। আচ্ছা এখানে খেয়াল করো তো যে ৮ বিটের একটা ডাটা যখন সেন্ডার থেকে রিসিভারে যাচ্ছে, তখন কি একটা মিডিয়াম বা চ্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছে নাকি এখানে আলাদা আলাদা চ্যানেল দেখানো আছে? একই মিডিয়াম স্যার। না একই মিডিয়াম তো না, এখানে দেখো যে না আলাদা। স্যার, আলাদা। হ্যাঁ, এই পিকচারে এটা বোঝানো হচ্ছে যে ধরো ৮ বিটের একটা ডাটা, তার এই মূল ডাটাটা মনে করো এই পাশেরটা। এখন এগুলো হচ্ছে ধরো মূল ডাটা। A0 যাচ্ছে একটা চ্যানেল দিয়ে, A1 যাচ্ছে একটা চ্যানেল দিয়ে। এগুলো ইন্ডিভিজুয়াল চ্যানেল। তাহলে প্যারালাল ডাটা ট্রান্সমিশনের যেটা কনসেপ্ট সেটা হলো সেন্ডার থেকে রিসিভারে যখন ডাটাগুলো যাবে তখন মাল্টিপল চ্যানেলের মধ্যে দিয়ে যাবে এবং প্রত্যেকটা চ্যানেল এট এ টাইমে 1 বিট ডাটা ট্রান্সমিট করতে পারবে। একই সাথে অনেকগুলো ডাটা যাবে কিন্তু একটা চ্যানেলের মধ্য দিয়ে কয়টা যাবে? একটা যাবে। তাহলে এখানে আমরা প্যারালালি ডাটাগুলো একসাথে সেন্ড করতে পারতেছি। বাট এখানে ধারণ ক্ষমতাটা দিয়ে রাখছে একটা চ্যানেল এট এ টাইমে ১ বিট ডাটা ট্রান্সমিট করবে। এই যে এখানে লেখা আছে। তাহলে এটা হলো প্যারালাল ডাটা ট্রান্সমিশন। এখন বলো তো যে যদি আমার অনেকগুলো ডাটা এট এ টাইমে বিভিন্ন চ্যানেলের মধ্যে দিয়ে মানে মাল্টিপল চ্যানেলের মধ্যে দিয়ে যায়, তাহলে এখানে আমি বেশি পরিমাণ ডাটা একসাথে পাঠাতে পারবো নাকি কম পাঠাতে পারবো? স্যার বেশি মনে হয় স্যার, কারণ কম সময় লাগবে। বেশি পাঠানো যাবে এবং কম সময়ে পাঠানো যাবে, রাইট। তাহলে প্যারালাল ডাটা ট্রান্সমিশনের কনসেপ্টটাই হলো যেহেতু এখানে মাল্টিপল চ্যানেল ব্যবহার করা আছে এবং এট এ টাইমে আমি ডাটাগুলো পাঠাতে পারতেছি, কারণ চ্যানেলগুলো তো আলাদা আলাদা। তাহলে এখানে বেশি পরিমাণ ডাটা কম সময়ে আমার পাঠানো সম্ভব। স্যার এক একটা বিটের জন্য এক একটা চ্যানেল, মানে এক এক তার লাগবে, এক একটা একটা বিটের তার জন্য একটা লাগবে, তার। রাইট, একটা তার লাগবে। এখন জি স্যার। এই ব্যাপারটা লং ডিস্টেন্সের জন্য করলে কি এটা খুব ভালো কোনো ওয়ে হবে?
কস্টিংটা অনেক বেড়ে যাবে, তাই না? অসম্ভব যে ব্যাপারটা এমন না। তুমি ধরো ঢাকার মধ্যেও যদি চিন্তা করো যে ধরো মিরপুর ১ থেকে তুমি গুলিস্তানে একটা ডাটা পাঠাবো। তো এখন যদি প্রত্যেকটা ডাটা এরকম আলাদা চ্যানেল দিয়ে যায়, তাহলে এই প্রত্যেকটা আলাদা, আলাদা চ্যানেলের জন্য তো কস্টিংটা অনেক বেশি বেড়ে যাবে। তার মানে স্যার সরকারের দেশ বিক্রি করতে হবে স্যার। হ্যাঁ, তাহলে এই প্যারালাল ডাটা ট্রান্সমিশনটা লং ডিসট্যান্স এর জন্য বেটার কোনো ওয়ে হতে পারে না। তাহলে এটা আমরা কখন ব্যবহার করব? ২ টা জিনিস মনে রাখবা। কম সময়ে অল্প ডিসট্যান্সে যদি অধিক পরিমাণ ডাটা পাঠানোর প্রয়োজন হয়, তখন আমরা প্যারালাল ডাটা ট্রান্সমিশন মেথড ব্যবহার করব। আবার বলছি, কম সময়ে স্বল্প ডিসট্যান্সে যদি এট এ টাইমে বেশি পরিমাণ ডাটা পাঠানোর দরকার হয়, তখন আমরা প্যারালাল ডাটা ট্রান্সমিশন মেথড ব্যবহার করব। ভালো দিক কি? কম সময়ে মাল্টিপল যেহেতু চ্যানেল, অনেকগুলো ডাটা এট এ টাইমে পাঠানো যাবে। অসুবিধা কি? আলাদা, আলাদা চ্যানেলের জন্য কস্টিংটা এখানে বেশি হয়। মূল বেসিকটা বলে ফেলছি। এখানে বলছে যে ৮ বিট, ১৬ বিট, ৩২ বিট ডাটা চলাচল করতে পারে। অনেকে বলতে পারে যে স্যার ৬৪ বা এর এগুলো পাঠানো সম্ভব কিনা? সম্ভব, কিন্তু তোমার ওই যে বললাম, যত চ্যানেল সংখ্যা বাড়বে, একেকটা বিটের জন্য তো আলাদা, আলাদা চ্যানেল লাগবে। তখন তো কস্টিংটা আরো বাড়তে থাকবে। তো যার কারণে সচরাচর ৮ বিট, ১৬ বিট, ৩২ বিট এই ডাটাগুলো পাঠানো হয়ে থাকে। এখন অনেকে আরো প্রশ্ন করে, স্যার ৮ বিট, ১৬ বিট, ৩২ বিট কেন? মাঝামাঝি বিটগুলো হয় না কেন? ১৫ বিট হয় না কেন? ৩১ বিট হয় না কেন? আসলে দেখো, তুমি একটা ক্যারেক্টারকে যদি ভাঙো, তাহলে দেখবা যে সংখ্যা পদ্ধতি যখন আমরা পড়বো, তখন দেখবো যে মনে করো A একটা লেটার, এটার একটা সাংখ্যিক মান আছে, হ্যাঁ? ASCII কোডে এটার একটা সাংখ্যিক মান আছে। ওইটাকে ভাঙলে দেখা যাবে যে আমরা ৮ টা করে বিট পাবো। ২ টা ক্যারেক্টার হলে ১৬ বিট পাবো। এরকম। মানে তুমি কখনো মাঝামাঝি বিট সংখ্যাগুলো পাবা না। যে একটাকে ভাঙলে আমি ৫ বিট পাচ্ছি। তুমি কিবোর্ড থেকে যেকোনো একটা ক্যারেক্টার প্রেস করলে এটার একটা ASCII ভ্যালু থাকে। যেকোনো ডিভাইসের জন্য এটা আগে থেকেই ফিক্সড করা থাকে। এবং পুরো ওয়ার্লড ওয়াইড ব্যাপারটা সেম। যেমন A যে লেটারটা আমরা ইউজ করি, কম্পিউটার তো বাইনারি ছাড়া কিছু বুঝে না। তাহলে আমরা যখন A প্রেস করি তখন এটা কম্পিউটার কিভাবে বুঝে? A এর জন্য কোডিং পদ্ধতিতে একটা ভ্যালু ইউজ করা হয়, সেটা হলো 65 বড় হাতের A এর জন্য। তো তোমার কম্পিউটারেও A এর জন্য 65, পুরো ওয়ার্লড এর যেকোনো কম্পিউটারের জন্য ক্যাপিটাল লেটার A এর জন্য 65 ইউজ করা হয়। তখন তুমি এগুলোকে যদি বাইনারিতে কনভার্ট করো, তখন দেখবা যে তুমি ৭ টা বিট পাচ্ছ। আর আরেকটা বিট অতিরিক্ত ব্যবহার করা হয়, ওইটাকে বলা হয় প্যারিটি বিট। আমি তোমাকে সংখ্যা পদ্ধতিতে এটার ব্যাখ্যাটা দিব যে প্যারিটি বিটটা কি কাজ করে বা এগুলো ভাঙলে বিটগুলো কিভাবে আসে। আমি জাস্ট বললাম কিবোর্ড থেকে যেকোনো ক্যারেক্টার আমরা প্রেস করলে ওটার জন্য ৮ বিট জেনারেট হয়। তাহলে এরকম আরেকটা ক্যারেক্টার প্রেস করলাম। তো দেখা যায় যে এই বিটগুলো সচরাচর এরকম ভাবেই আসে। মাঝামাঝি কোনো বিট আসে না। যেমন 65 কে যদি তুমি দশমিক থেকে বাইনারিতে ট্রান্সলেশন করো, সেটা কখনোই ৫ বিটের কোনো ভ্যালু হবে না। এইজন্যই লিখা থাকে যে ৮ বিট, ১৬ বিট অথবা ৩২ বিট হতে পারে। বোঝা গেছে? জি স্যার। স্যার বিষয়টা কি এরকম যে আমি যদি লিখি এ, তাহলে ওইটা আমার কম্পিউটার তো এ বুঝবে না, কম্পিউটার ওইটা ওটাকে মানে রূপান্তর করে নিবে কম্পিউটারের ভাষায়, মানে বাইনারি ভাষায়। এটাকেই বলা পরে হয় এনকোডিং করা, হ্যাঁ? এনকোড করা বলা হয়। তো এই টপিকসটা আমরা সার্কিট আকারে পড়বো ডিজিটাল ডিভাইস অংশে। আর ও এনকোডিং স্যার, জি স্যার। বিষয়টা পড়াবো সংখ্যা পদ্ধতির কোড নামে একটা টপিকস আছে। তখন তোমার যদি বিভিন্ন সিম্বলের জন্য একটা ভ্যালু ফিক্সড করা থাকে যে তুমি কোলন প্রেস করলে কি সংখ্যা জেনারেট হয়। এই ব্যাপারগুলো সংখ্যা পদ্ধতির লাস্টে একটা টপিকস আছে, দেখবা কোড, ওইখানে আলোচনা করা আছে। তারপরে আমরা যে বাংলা লিখি, এগুলোর আসলে ভ্যালু কত জেনারেট হবে। এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা আছে সংখ্যা পদ্ধতিতে। আমি জাস্ট এখানে জি ওই স্যার। কথাটাই বললাম যে একটা ক্যারেক্টারকে ভাঙলে ওকে স্যার। এরকম বিটের সিকোয়েন্স পাবা। মানে আমরা চাইলেই ওগুলোকে ভাঙলে, কারণ এগুলো তো ফিক্সড একটা ভ্যালু আগে থেকে অ্যাসাইন করা, এটা তো আমার তোমার দেওয়া না। এইজন্য জি চাইলেই স্যার। ব্যাপারটা এরকম ঘটবে না যে এখানে তোমার ১৩ বিট হবে, ১২ বিট হবে। এখন অনেকে প্রশ্ন করে, স্যার কোন একটা জিনিসকে ভেঙে যদি
তারা হয়তো একটা 16 বিটের কোড রিপ্রেজেন্ট করেছে, কিন্তু আমার বিট আসতেছে 13 বিট। তখন ব্যাপারটা কি ঘটবে? তখন ব্যাপারটা এমন ঘটবে, বাম পাশের ভ্যালু গুলো যদি আমরা 0 দ্বারা অ্যাসাইন করে নিই, তাহলে তখন সেটা তো 16 বিটে রূপান্তর করা সম্ভব। মানে একটা মেমোরি কখনো ডিজাইন এরকম হবে না যে সেটা 5 বিটের মেমোরি হবে। কারণ মেমোরি হওয়ারও কিছু ক্রাইটেরিয়া আছে। যেমন মেমোরিতে যদি আমরা ডিজিটালি ডাটা স্টোর করি, তাহলে সেটা 2 টু দি পাওয়ার n ফর্মুলাটাকে সমর্থন করে। এখানে n এর মান হচ্ছে তোমার ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে আমি যদি n এর মান 2 ব্যবহার করি, দেখো তো কত আসে? 4। যদি 3 ব্যবহার করি 8 আসে। 4 ব্যবহার করলে 16 আসে। বলো তো মাঝামাঝি কোনো সংখ্যা আসে? জি না স্যার। যার কারণে আসলে এই বিটের ব্যাপারগুলো এরকম হয়। আশা করি বুঝতে পেরেছো। স্যার হ্যাঁ, স্যার স্যার মানে এই যে প্রতিটা ক্যারেক্টার সমান 8 বিট হয়, এটা এটা অটোমেটিক হয়, মানে এটা কি মানুষ যখন আবিষ্কার করছে তখন এরকম সিস্টেম ঢুকাই দিছে নাকি হ্যাঁ, হ্যাঁ, প্রত্যেকটা ক্যালকুলেশন করে? সার্কিটটা লাগানো থাকে কিবোর্ডের সাথে বা যেকোনো ইনপুট ডিভাইসের সাথে। যেমন মাউসের সাথে, কিবোর্ডের সাথে। তোমার যখনই ডাটা ইনপুট করবা, তখন এটার সাথে একটা এনকোডার সার্কিট লাগানো থাকে। ওই এনকোডার সার্কিটের কাজই হলো আমরা যে ল্যাঙ্গুয়েজটা বুঝি, যেটা আমরা প্রেস করতেছি, এটাকে অটোমেটেড ট্রান্সলেট করে সিপিইউ তে এটা দিচ্ছে। তারপর ওখান থেকে ডাটাগুলো বাইনারিতেই প্রসেস হয়। বাট ডিসপ্লেতে আবার কি করা হয়? ওইখানে আবার আরেকটা সার্কিট লাগানো থাকে ডিকোডার। ডিকোডারের কাজটা হচ্ছে এনকোডারের উল্টোটা। যেমন আমরা পড়েছিলাম মডুলেশন, ডিমডুলেশন, এক্স্যাক্টলি সেম ঘটনা। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা। ওই সার্কিটটা আছে ডিজিটাল ডিভাইস, আমরা পরবর্তীতে দেখবো এটা। তাহলে এখানে তোমাকে জাস্ট বোঝানোর চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, এই কথাগুলো আমি অলরেডি বলে ফেলছি। আর এটাও আমি বলেছি যে কম ডিসটেন্সে, বলছিলাম না একটু আগে, অনেক বেশি পরিমাণ ডাটা কম ডিসটেন্সে যদি কম সময়ে পাঠাতে চাই, জি তাহলে স্যার। আমরা প্যারালালটা ব্যবহার করব। যেমন এখানে উদাহরণ দিয়েছে যে প্যারালাল পোর্ট ব্যবহার করে, যেমন দেখো এই যে এই কেবলগুলো তো পরিচিত। এগুলো তো দেখো অনেকগুলো এখানে পোর্ট আছে না? তার মানে কি এর ভিতরে অনেকগুলো তার আছে, কিন্তু ছোট 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 তার আছে, এবং এক একটা তারের মধ্যে দিয়ে এক একটা বিট গুলো ট্রান্সমিট হয়। তাহলে এই কেবলগুলো তো আর অনেক বেশি লম্বা হয় না। করলে করা যাবে না ব্যাপারটা এমন না, কিন্তু এই যে বললাম কস্টিংটা বেড়ে যাবে, কারণ এর ভিতর অনেকগুলো তারের কম্বিনেশন আছে। জি স্যার। আচ্ছা, তাহলে এটার বেসিক কথাটা শেষ। যেমন কম্পিউটার থেকে প্রিন্টার এখানে বলছে, এই উদাহরণগুলো তুমি এখন বুঝতে পারবা। তাহলে এইটার কারণ আমি বলে ফেলছি অলরেডি। সুবিধা অসুবিধা পর্যন্ত আমি একটু আগে বলে ফেলেছি। কেন এটার অসুবিধা? কারণ এক একটা বিটের জন্য আলাদা আলাদা চ্যানেল লাগবে। বিট সংখ্যা যদি n হয়, ধরো n এর মান 8, তাহলে 8 বিট পাঠানোর জন্য 8টা চ্যানেল লাগবে। তাহলে আমরা এটা কখন ব্যবহার করব? যে কম সময়ে স্বল্প ডিসটেন্সে যদি বেশি পরিমাণ ডাটা পাঠানোর প্রয়োজন হয়। সময় সংবেদনশীল বলতে কম সময়ে আমরা যদি পাঠাতে চাই। ক্লিয়ার? যেহেতু এখানে 1 মার্কের প্রশ্নগুলো আসবে, যার কারণে তারপরেও সবই পড়ায় দিলাম। বাট আমরা যখন এটা অনার্সে পড়াশোনা করেছি, তখন এই অনেকে প্রশ্ন করে এরকম, যারা একটু বেশি জানতে চায় যে স্যার অনেকগুলো বিট গেল, কিন্তু এই বিটটা রিসিভার রিসিভ করে কিভাবে? তার উল্টাপাল্টা হওয়ার পসিবিলিটি আছে কিনা? রিসিভিং এন্ডে এমন একটা অ্যালগরিদম থাকে যে তোমার এটা উল্টাপাল্টা হবে না। যে সিকোয়েন্সে দিয়েছো ওইখানে আবার রিট্রিভ হবে সেম ফরম্যাটে। উল্টাপাল্টা হওয়ার কোনো সুযোগ নেই। এখন এই অ্যালগরিদম গুলো ইন্টারে অমিট করা আছে। অনার্সে তো এগুলোই পড়াবে। যে আসলে এই কমিউনিকেশনটা হওয়ার সময় কি এমন অ্যালগরিদম থাকে যার কারণে আসলে এখানে ডাটা গুলো চেঞ্জ হয় না, যা দেয় তাই থাকে। অথবা যদি ভুল হয়, তাহলে সেই সিকোয়েন্সটা কিভাবে সংশোধন করে রিসিভার রিসিভ করে। এই ব্যাপারগুলোই তোমার অনার্স মাস্টার্সে আলোচনা করা থাকে। এখানে একটা জি স্যার। প্রিলিমিনারি আইডিয়া তোমার জেনারেট করা আছে। স্যার এগুলো অলৌকিক লাগে। হ্যাঁ, স্যার এই যে ডেটা ট্রান্সমিশন হয় বা হাজার কিলোমিটার দূরে যায় স্যার, এগুলো অলৌকিক লাগে আমার কাছে। এটা আসলে খুবই কম সময়ে ঘটে, তো এটা তুমি ইমপ্লিমেন্টেশনের জায়গায় না থাকলে বা ন্যানো টেকনোলজি আমরা পড়ি, কিন্তু এটা যে কতটা ভাস্ট একটা ব্যাপার, এটা তুমি যদি নিজের সাথে ইনভলভ না থাকো, তোমার তো পুরোপুরি ফিল্ডটা কাজ করবে না। যেমন স্যার তুমি যে চিন্তা কোনো করে কিছুতে দেখো মনে হয় যে মানে ওই ফিল্ডে না থাকলে জিনিসগুলাকে আসলে অত ভালোভাবে অনুধাবন করা যায় না জানলেও। হ্যাঁ, তারপরে এই যে দেখো যে যখন আমরা ওয়্যারলেস কমিউনিকেশনের টপিকসটা পড়ব,
এখন আমি তোমাকে বলতেছি যে এটা তোমার বায়ুমণ্ডলের একটা স্তরে ধরো আয়নোস্ফিয়ারের ডাটাটা যে রিফ্লেক্টেড হয়ে আবার আমাদের পৃথিবীতে আসে। এন্ড আমরা তো আর ওই আয়নোস্ফিয়ারে যে আর দেখি নাই, তাই না, যে ওখানে সিগন্যাল ধাক্কা খেয়ে আবার আসতেছে, অ্যান্টিনা আবার ট্রান্সমিট করতেছে। এখন আমরা এটা থিওরিটিক্যালি এক্সপ্লেইন করতে পারি যে ব্যাপারটা এটাই ঘটে। তবে এটা ফিজিক্স থেকে ইয়ে করা যায়, কারণ আমরা তো জানি যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন গুলো কখন ঘটে, যে যদি আমার এরকম হয় ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে যদি বেশি অ্যাঙ্গেলে আমরা পাঠাই, ঘন থেকে যদি হালকা মাধ্যমের ক্ষেত্রে আমরা ব্যাপারটা চিন্তা করি, তাহলে পুরোটাই কি হবে, যে আবার রিফ্লেক্টেড হয়ে চলে আসবে। এবং লং ডিস্টেন্সে আমরা লাইটের গতিতে ডাটাগুলো পাঠাই। এই ব্যাপারগুলো তো ফিজিক্সের সাথেও ইন্টার রিলেটেড। এই জন্য এটা অবিশ্বাসের কিছু নেই, কিন্তু পুরোপুরি ফিলিংসটা যারা যে সেক্টরে কাজ করে তারা আরো ভালোভাবে ফিল করতে পারে। যেমন মোবাইল কমিউনিকেশনের টপিকস গুলো আমি তোমাকে বুঝালাম, কিন্তু তুমি তো আর একটা টাওয়ার তৈরি করে ওখানে কোন কোন ডিভাইস বসাচ্ছে সেটা আমি তোমাকে নাম বলতে পারি, বাট তুমি তো জেনারেলি ওটা ইমপ্লিমেন্ট করে দেখতেছো না। বা আমিও কখনো একটা টাওয়ারের উপর চড়ে ওই বিষয়গুলো নিজে হাতে লাগাই নাই। যেমন একটা বাসায় তোমার কাছে মনে করো একটা কিট চেঞ্জ করতেছো, মনে করো ফিল্টার মেশিনে, তুমি ব্যাপারটা বুঝতেছো, ও আচ্ছা আচ্ছা এই ডিভাইসটা এইভাবে ফিল্টার করে কয়েকটা স্টেপে তারপর পানিটা আমরা খাচ্ছি, এটা তুমি নিজে একটা ফিল হচ্ছে। কিন্তু যখন তুমি এটা কোনোদিনই লাগাও নাই, তুমি একটা দোকানে যে বললা ভাই আমাকে 5 টাকার এক গ্লাস পানি দেন, তো তখন তো আমার মাথায় এটা তো কাজ করবে না, কারণ আমি তো জানি না ওই ফিল্টারটা তো আমি সেট আপ করি নাই। তখন তোমার কি করতে হবে, যে তোমাকে একজন কেউ বললে তোমার বিশ্বাস করতে হবে যে হ্যাঁ এই পার্ট আছে, এই পার্টের কাজগুলো এই। এখন আসি দেখো সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথড। তুমি এখানে পিকচার দেখে বলো তো এখানে চ্যানেল সংখ্যা কয়টা? স্যার একটা। একটা। তাহলে দুইটা ডিফারেন্স হলো, প্যারালালের ভিতর মাল্টিপল চ্যানেলের মধ্যে দিয়ে এট এ টাইমে ডাটা যায়, কিন্তু সিরিয়ালের ভিতরে একটা সিঙ্গেল চ্যানেলের মধ্যে দিয়ে ডাটাগুলো যাবে। এবং কয় বিট করে যাবে, যেমন বলছে 1 বিট করে। তবে সিরিয়ালের আবার বিভিন্ন মেথড আছে, হ্যাঁ, ওই মেথডের উপর বেস করে তখন। এখন অনেকে প্রশ্ন করে স্যার সিরিয়ালের 1 বিট করে যদি যায় তাহলে তো ডেটা চাইতে তো মানে কয়েক বছর লাগার কথা। এটার আবার 3টা ভাগ আছে না, একটু আগে বললাম না, তখন আমরা দেখবো এক একটা ভাগের ক্রাইটেরিয়া আবার ভিন্ন। চ্যানেল একটা হলে এখানেও অনেক বেশি ডাটা পাঠানো যাবে, তবে সেটা ব্লক ওয়াইজ, প্যাকেট ওয়াইজ অথবা ফ্রেম ওয়াইজ পাঠাতে হয়, সেটা আমরা পরে আলোচনা করছি। এখানে স্যার এই যে এখানে 8টা যায় না স্যার, 8টা বিট একসাথে, স্যার মানে কোন বিট আগে পরে যাবে এটা মানে ওই অ্যালগরিদমটা সিকোয়েন্স আকারে সেট করা থাকে না স্যার? রাইট, অ্যালগরিদমটা ওইভাবেই সেট করা থাকে। আরো অ্যালগরিদম থাকে, যেমন তোমার একটা অনেক বড় সিকোয়েন্সের ডাটা আমি প্যাকেট আকারে পাঠাচ্ছি, তো এই ডাটাগুলো যদি গতিগুলোকে যদি আমি সিনক্রোনাইজ করে না পাঠাতে পারি, স্পিড যদি কম বেশি হয়ে যায়, তাহলে তো ডাটা ওভারল্যাপ হয়ে বা একটার আগে আরেকটা চলে গেলে রিসিভার তো তখন মূল ডাটাগুলো রিসিভ করতে পারবে না, তাই না? তখন আসলে এটাকে কিভাবে কন্ট্রোল করে? অথবা যদি ডাটার মধ্যে ভুল থেকেই যায় তাহলে কি ইরোনিয়াস ডাটা পাঠাবে? তা তো পাঠাবে না। তো এই যে কোনো একটা ডাটা যদি উল্টাপাল্টা হয়ে যায়, যে জায়গায় হয়তো 0 হবে সেই জায়গায় 1 হয়ে গেছে, তখন এগুলোর বিভিন্ন কন্ট্রোল মেকানিজম আছে। তখন রিসিভার কিন্তু বুঝতে পারবে না যে ডাটা উল্টাপাল্টা হয়েছিল, কোনো একটা অ্যালগরিদম দিয়ে ডাটা চেকিং হয়েছে, তারপর আমার ইরোনিয়াস ডাটাটাকে কারেকশন করে আমার কাছে পাঠানো হয়েছে, এটা রিসিভার বুঝতে পারবে না। বাট এই কাজগুলো করার জন্য বিভিন্ন অ্যালগরিদম আছে। এই প্যারিটি বিট শুধু তোমাদের বইতে লিখা আছে সংখ্যা পদ্ধতিতে, কিন্তু এটাতে আমরা অনার্সে একটা ম্যাথ পড়ি, যে ডাটা সিকোয়েন্সে ভুল থাকলে সেটা আসলে কিভাবে বের করে। ওই ম্যাথটা কি করা হয়, একটা প্রোগ্রাম দিয়ে সেট করে তোমার ওই সার্কিটে ইমপ্লিমেন্ট করা হয়। বুঝতে পেরেছো? তখন এটা ব্যাপারটা অটোমেটেড ঘটে, কিন্তু ওর ভিতরে যে ম্যাথমেটিক্স এর অ্যালগরিদমটা আছে কিভাবে বিটটা সংশোধন করে ভুল হলে, এইটাই অনার্সে শেখানো হয়। যে প্যারিটি বিট ব্যবহার করে আমরা যখন অনার্স মাস্টার্সে পড়েছি, তখন একটা বিট সিকোয়েন্স স্যার ভুল করে দিয়ে দিবে, তখন তোমাকে বলবে যে প্যারিটি বিট ব্যবহার করে এই ডাটা সিকোয়েন্সের কোন বিটটাতে ভুল আছে এবং সেখানে কি 0 হবে নাকি 1 হবে, এটা বের করতে বলা হয়। অঙ্কগুলো অনেক 10 মার্কের 7 মার্কের নিচে আসে না। তো এই ব্যাপারগুলো পরে ডিটেইলস পাবা। আচ্ছা, তাহলে সিরিয়াল আমরা বুঝতেই পারতেছি 1 বিট করে যাবে, অলরেডি আমি বলে ফেলছি।
আর এটা তাহলে কখন ব্যবহার হবে? অবশ্যই লং ডিস্টেন্সে ব্যবহার হবে, কারণ আমরা এখানে ডেটার পরিমাণ তুলনামূলকভাবে কম হবে, কারণ যেহেতু কেবলের সংখ্যা কম, তাই না? এখানে চাইলে তো আমি একসাথে অনেকগুলো ডাটা পাঠাতে পারবো না, কারণ আমার একটা চ্যানেলের মধ্যে দিয়েই যাবে। যেমন এখানে বলা আছে যে মাউস ইত্যাদি সিরিয়াল যন্ত্রে এই ট্রান্সমিশন পদ্ধতিগুলো ব্যবহার করা হয়। এতে সুবিধাটা কি? ব্যয় কম, কারণ চ্যানেল একটাই। আর আরেকটা ব্যাপার হলো যে আমরা অনেক লং ডিস্টেন্সে পাঠাতে পারি। তাছাড়া তো কস্টিং অনেক বেড়ে যেত যদি আমরা প্যারালাল ব্যবহার করতাম। অসুবিধাটা হলো একটা সময়ে একটা মাত্র বিট স্থানান্তরিত হয়, যার কারণে এখানে স্পিডটা স্লো। আচ্ছা, এইখানে যা যা পড়ালাম তোমাকে, এখানে কম্পারিজন দেওয়া আছে। আশা করি এটা বলার মনে হয় না দরকার আছে। ডেটার আকার কত বিট হতে পারে, অথবা তোমার গতি কেমন, খরচ কেমন, ওটার একটা সামারাইজেশন ফরম্যাট এটা। তুমি এটা নিজে পড়ে নিও, কারণ যেহেতু এখান থেকে 1-2 মার্কের প্রশ্ন আসবে। সো আমরা এইটার যেটা প্রকার আছে সিরিয়ালের, এখানে চলে গেলাম। আচ্ছা, এর আগে আরেকটা টপিক আচ্ছা স্যার। যে বিট সিনক্রোনাইজেশন কাকে বলে, অথবা শুধু সিনক্রোনাইজেশন এখানে লেখা আছে। এটা অনেক সময় পরীক্ষাতে আসে, বিট সিনক্রোনাইজেশন। এখানে অনেক কিছু লেখা আছে, আমি তোমাকে আমার মতো করে জেনারেলাইজ একটা ব্যাপার বলি, তাহলে তুমি বুঝতে পারবা। বিট সিনক্রোনাইজেশন কি, এটা অনেক সময় পরীক্ষায় প্রশ্নটা আসে। বিট সিনক্রোনাইজেশন বলতে, মনে করো তুমি একটা সেন্ডার থেকে একটা রিসিভারে ডাটা পাঠানো শুরু করলা। রিসিভার কি সবসময় তোমার সিগন্যাল রিসিভ করার জন্য রেডি থাকবে? যেমন মনে করো তুমি অন্যমনস্ক হয়ে তাকায় আছো, টিচার ক্লাসে ঢুকে গেছে, এখন স্যার যে যদি বলে এই বাবারা চিল্লাপাল্লা বন্ধ করো, সবাই একটু মনোযোগ দাও, বই খাতা নিয়ে বসো, আমি বোর্ডে লিখতেছি, আমাকে ফলো করো। এই কথাগুলো টিচাররা কেন বলে? কারণ অনেকেই একটা ক্লাস শেষ হওয়ার পর যখন ক্লাস থেকে টিচার বের হয়ে যায়, তখন স্টুডেন্টরা বিভিন্ন দিকে কনসেন্ট্রেট করে। হঠাৎ করে যে যদি একটা টিচার ক্লাস শুরু করে, সে তো বুঝতে পারবে না, তাই না? তার মানে প্রথমত তাকে কি করতে হবে? তার দিকে অ্যাটেনটিভ করতে হবে। তারপর সে যদি লেকচারটা দেয়, তাহলে তো স্টুডেন্টরা বুঝতে পারবে। তো এই কম্পিউটারের ক্ষেত্রেও ব্যাপারটা এরকম হয় যে একটা সেন্ডার একটা রিসিভারকে ডাটা পাঠালেই সে তো ওটা রিসিভ করার জন্য রেডি মোডে নাই। তখন হয় কি, তাকে প্রথমত একটা স্টার্ট বিট পাঠানো হয়। এইটা রিসিভ করার পরে সে বুঝতে পারে যে আমাকে সেন্ডার ডাটা পাঠানো শুরু করবে। সো তাকে রেডি থাকতে হবে টু রিসিভ দ্য ডাটা। এখন ডাটা কি আজীবন তার কাছে যেতেই থাকবে? শেষ হলে সে বুঝবে কিভাবে? তো সেই ক্ষেত্রে তাকে একটা স্টপ বিট প্রেরণ করা হয়। তো এইভাবেই কমিউনিকেশন গুলো হতে থাকে। সে যখন একটা সিকোয়েন্স পায়, স্টার্ট বিট পায়, তখন সে এবার ডাটাগুলো রিসিভ করা শুরু করে। আবার যখন ওই সিকোয়েন্সের স্টপ বিট পায়, তখন সে বুঝতে পারে যে আমার কাছে কোনো একটা ক্যারেক্টারের ডাটা আসা শেষ হয়ে গেছে। এরপরে আবার আরেকটা ডাটা পাঠালো, সেটার একটা স্টার্ট বিট থাকে, আবার শেষে একটা স্টপ বিট থাকে। এই জন্য এখানে বলছে যে ডেটা ট্রান্সমিশন হওয়ার সময় দুইটা কম্পিউটারের মধ্যে একটা সমঝোতা থাকা দরকার। তার মানে একজন রেডিই নাই, আরেকজন ডেটা পাঠানো শুরু করলে তখন তো বিট সিকোয়েন্স উল্টাপাল্টা হয়ে যাবে, সে সঠিকভাবে রিসিভ করতে পারবে না। এই জন্য এখানে বলছে ডেটা পুনরুদ্ধার করতে পারে না যদি আমরা শুরু শেষ বুঝতে না পারে। তাহলে কি করা হয়? এই বিটগুলোর ভিতরে একটা সমন্বয় সাধনের জন্য পদ্ধতি ব্যবহার করা হয়, স্টার্ট এবং স্টপ বিটের সমন্বয়, যে ব্যাপারটাকে আমরা বলতেছি বিট সিনক্রোনাইজেশন। যেমন দেখো ক্লাসের ক্ষেত্রেও ব্যাপারটা এরকম। যেমন বললাম যে আমি স্টুডেন্টদেরকে পড়ানো শুরু করব। তাহলে স্টুডেন্ট তো রেডি মোডে নাই, কারণ অলরেডি একটা টিচার ক্লাস শেষ করে বের হয়ে চলে গেছে। আমি যে মোডে লেখা শুরু করলেই তো সবাই খাতা নিয়ে বসে কনসেন্ট্রেট করবে না। আমার আগে যে বলতে হবে, বাবারা তোমরা চিল্লাপাল্লা বন্ধ করো, সবাই যে যার জায়গায় বসো। কারণ অনেক স্টুডেন্ট আছে দেখা গেল আরেক বেঞ্চে যে বসে আছে, তাই না? তখন এই যে আমি তাকে বললাম যে বাবা তোমরা চিল্লাপাল্লা বন্ধ করো, তার মানে এইটা কিন্তু আমি তাকে স্টার্ট বিট দিলাম। তুমি এভাবে চিন্তা করতে পারো। এবার আমি তাকে পড়াচ্ছি, তার মানে কম্পিউটারের ক্ষেত্রে চিন্তা করো যে মূল ডাটা সে রিসিভ করতেছে, এখন রেডি মোডে আছে। যেমন স্টুডেন্টরা স্যারের কথা কনসেন্ট্রেট করে এখন খাতায় তুলতেছে, বুঝতেছে। এখন ক্লাস শেষ হলে কি হয়? আমরা বলি না ঠিক আছে আজকে এই পর্যন্ত। এই কথাটার মানে স্টুডেন্টরা বুঝতে পারে আজকের মতো স্যারের পড়া এখানেই শেষ। এই কম্পিউটারে কমিউনিকেশন বা ডিভাইস গুলোর কমিউনিকেশনও এক্স্যাক্টলি এরকমই হয়। এখন সমঝোতার বিষয়টা একটু আমি এখানে বুঝাই, ক্লাসের উদাহরণ যেহেতু দিচ্ছি।
আমি এত ফাস্ট দ্রুত গতিতে বলতেছি, অনেক স্টুডেন্ট আমার সেন্টেন্সটা পুরো বুঝে ওঠার আগেই আরেকটা সেন্টেন্স বলতেছে, তাহলে কি বুঝবে? আমার এমন একটা জি না তালে স্যার। বলতে হবে যেন সে ওই জিনিসটা তার মস্তিষ্কে ঢোকে, এমন একটা সময় তো দিতে হবে। আমি এখন যদি ছোটবেলায় আমরা যেরকম টিচাররা বলতো, "এই গরুর রচনা পড়া দিলাম, এটা এখন শুরু থেকে শেষ পর্যন্ত বল, উপসংহার পর্যন্ত।" গরুর ৪ টা পা আছে, এইভাবে যদি দ্রুত গতিতে বলে তাহলে তো সে বুঝতে পারবে না। এই কম্পিউটারের মধ্যেও ব্যাপারটা এরকম যে একটা বিট যাওয়ার পরে আরেকটা বিট যদি একটা সমান স্পিডে না যায়, একটা বেশি একটা কম এরকম যদি তাল হয়, কোনটা খুবই জোরে আসতেছে বা একটা রিসিভ না হতে আরেকটা চলে আসতেছে, তখন তো আসলে রিসিভার ওইটাকে তুমি যেভাবে পাঠিয়েছো সেভাবে রিসিভ করতে পারবে না। যার কারণে সিগন্যাল পাঠানোর সময় ওই বিটগুলোর ভিতরে একটা সিনক্রোনাইজেশন বজায় রাখতে হয়। যে পদ্ধতিটা মাধ্যমে তুমি এই কাজটা করতেছো এটাকেই বলতেছে বিট সিনক্রোনাইজেশন। বুঝতে পেরেছো? এটা যদিও ১ মার্কের জন্য আসে, আমি তোমাকে ঘটনাটা বুঝালাম। আরো ক্লিয়ার হবা এগুলোর ভাগের মধ্যে গেলে। আমরা তো এখনো ভাগগুলো পড়ি নাই। ৩ টা ভাগ পড়ো তাহলে আরো বৈশিষ্ট্য পেয়ে যাবা। সিনক্রোনাইজেশন এর জি উপর স্যার। ৩ টা ভাগ ছিল। অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। আমি তোমাকে মূলত পড়াবো অ্যাসিনক্রোনাসটা খুব ব্যাখ্যা করে। কারণ অ্যাসিনক্রোনাস এর উল্টো বৈশিষ্ট্য হলো সিনক্রোনাস। আর অ্যাসিনক্রোনাস সিনক্রোনাসের বৈশিষ্ট্য নিয়ে তৈরি হলো আইসোক্রোনাস। তার মানে আইসোক্রোনাসটা নতুন তেমন কোনো বৈশিষ্ট্য আমরা পাবো না। ২-১ টা বৈশিষ্ট্য হয়তো নতুন পাবো। তাহলে মূলত পড়তে হবে কি? অ্যাসিনক্রোনাস। অ্যাসিনক্রোনাস পড়লে উল্টো বৈশিষ্ট্য হবে সিনক্রোনাস। এজন্য একটা ভালোভাবে বুঝো। প্রথমত এখানে একটা পিকচার দেওয়া আছে। তাহলে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনটা কি সেইটা আগে আমরা একটু বলি। যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক হতে ডেটা গ্রাহকে, দ্যাট মিনস সেন্ডার থেকে রিসিভারের মধ্যে যখন ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডাটা ট্রান্সমিশন হবে তখন এটাকে বলা হয় অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। সহজ কথা মনে রাখবা, ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিশন। এই ওয়ার্ডটাই হলো কিওয়ার্ড। ডেফিনিশন তো আসলে পুরোটা বইয়ে যেভাবে লেখা আছে ওইভাবে তো মনে থাকবে না। তুমি তোমার মতো করে ডেফিনিশন লিখলেই হবে, তবে কিওয়ার্ড গুলো যেন ঠিক থাকে। আমরা যখন খাতা দেখি তখন কি দেখি? যে ক্যারেক্টার বাই ক্যারেক্টার এই ওয়ার্ডটা আছে কিনা। এইটা থাকলে বাকিটা তো সে কি লিখবে? সবসময় ডাটা তো সেন্ডার টু রিসিভারই কমিউনিকেশন হবে, তাই না? এই ব্যাপারগুলো তুমি নিজের মতো লিখতে গেলেও চলে আসবে। আমি দেখবো যে এটার মূল কনসেপ্ট হলো যে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বলে সেখানে অবশ্যই ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডাটাগুলো ট্রান্সমিশন হবে। আচ্ছা, এখন প্রশ্ন হলো ক্যারেক্টার বাই ক্যারেক্টার বলতে যেমন কিবোর্ড থেকে তুমি অনেক কিছু টাইপ করো। মনে করো একটা লেটার আছে এ, আরেকটা আছে ধরো বি, আরেকটা আছে সি। তাহলে তুমি এই লেটারটা প্রেস করলা, এটা সিপিইউ ডাটা প্রসেস হয়ে তারপর মনিটরে গেল। আবার বি প্রেস করলা, আবার এ প্রেস করলা। এই যে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিশন হয় এটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। শুধু সংজ্ঞাটা বুঝেছো? এটার মেকানিজমটা আমি বুঝাচ্ছি, এটা সমস্যা নাই। এটুকু বুঝেছো? জি স্যার। আচ্ছা, এখন আসি যে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের কিছু বৈশিষ্ট্য আছে, পরে আমি আলোচনা করি। এখানে পিকচারটা দেওয়া আছে। আচ্ছা, স্টার্ট বিট, স্টপ বিট। যদিও স্টার্ট আর স্টপ সংক্রান্ত একটু আগে বলছি, আমি তোমাকে জাস্ট একটা ডাটা দেখাই তাহলে বুঝতে পারবে। এর ভ্যালুটা যেমন আমি একটা ফিক্সড অ্যাসাইন ভ্যালু হলো 65, আমি তোমাকে একটু আগে বললাম। যেহেতু আমি সংখ্যা পদ্ধতি পড়াই নাই, সো আমি শর্টকাট তোমাকে বাইনারি ভ্যালুটা একটু বের করে দেখাই। 1 2 4 8 16। তোমাদের ক্লাসে আইসিটি কি পড়াচ্ছে স্যারেরা? সি প্রোগ্রামিং, তো ওদের ওই যে ডিজিটাল অংশ বানাইতেছে। ডিজিটাল ডিভাইস পড়াচ্ছে? জি স্যার। বুঝতেছো? জি না স্যার। বুঝো নাই? ডিজিটাল ডিভাইস তো অনেক মজার একটা অংশ। অনার্সে যে এই কোর্সটা পড়ানো হয় ডিজিটাল ইলেকট্রনিক্স নামে, খুবই মজার। কেন মজার জানো? ওটাই এমন একটা চ্যাপ্টার যেখানে কোনো কিছুই মুখস্থ করতে হয় না। মানে খুবই লজিক্যাল একটা চ্যাপ্টার হচ্ছে তোমার ডিজিটাল ডিভাইস। মানে আমার যখন এই চ্যাপ্টারটা পড়ায়, আমি স্টার্ট করেছি একটা ব্যাচে আমার কলেজের এক সেকশনে। আমি একটু রিল্যাক্সে থাকি, আমার কোনো স্টাডি করতে হয় না। এর পিছনে কারণ কি? অনেক সময় অন্য চ্যাপ্টার গুলো পড়াতে গেলে কিছু বৈশিষ্ট্য বা সংজ্ঞা হয়তো ২-১ দিন দেখতে হয়। যেমন করোনার সময়
পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে পড়ায় অনেক জিনিস লিখার অভ্যাসটা হারায় গেছে। বাট ডিজিটাল ডিভাইসটা এমন একটা চ্যাপ্টার যেখানে কিছুই দেখতে হয় না বাসায়। তোমার এই মানে মূল লজিকটা জানা থাকলে অটোমেটেড একটার পর একটা লাইন চলে আসে। খুবই ম্যাথমেটিক্যাল এবং লজিক্যাল একটা চ্যাপ্টার হচ্ছে তোমার ডিজিটাল ডিভাইস। আচ্ছা, তাহলে এ এর মানকে ভাঙালাম আমি 65। কয়টা বিট পেয়েছো এখানে কাউন্ট করো তো? 60টা, তাই না? জি স্যার। আরেকটা অতিরিক্ত বিট আসে 0 অথবা 1, এটাকে বলা হয় প্যারিটি বিট। যেকোনো একটা হতে পারে, 0 হতে পারে, 1 ও হতে পারে। এটা সহ হবে হলো 8 বিট। এটার ব্যাখ্যাটা আমি পরে দিব। আচ্ছা, তাহলে 8 বিটের একটা সিকোয়েন্স। ধরো এইটাই সেই মূল ডাটা। ক্যারেক্টার বাই ক্যারেক্টার। ধরো একটা ক্যারেক্টার আমি প্রেস করেছি এ। এখানে একটা যেকোনো একটা ডাটা ধরে নিয়েছে। ধরো আমি এ প্রেস করলাম। তাহলে এই ডাটাটা হতো এখানে মূল ডাটাটা। এটা বুঝতে পেরেছো কিনা? এই মাঝখানের ব্যাপারটা বুঝেছো কিনা আগে সেটা বলো। জি স্যার। 8 বিটের কাজ কি? এই যে বললাম, রিসিভার হয়তো ডাটা রিসিভ করার জন্য রেডি মোডে নাই। তখন তাকে অ্যালার্ট করার জন্য একটা স্টার্ট বিট পাঠানো হয়। আর আমি যে ক্যারেক্টারের ডাটাগুলো পাঠাচ্ছি সেই ক্যারেক্টারের সব ডাটাগুলো যে আমার পাঠানো শেষ হয়ে গেছে এটা বোঝানোর জন্য একটা এন্ডিং বিট পাঠানো হয়। দ্যাট মিনস একটা স্টপ বিট পাঠানো হয়। এটা দেখলে রিসিভার বুঝতে পারে যে ক্যারেক্টারের ডাটা আমি রিসিভ করতেছিলাম এইটা শেষ হয়ে গেল। দেন আবার আরেকটা ক্যারেক্টার যখন যায়, ধরো আমি এ প্রেস না করে এবার বি প্রেস করেছি, আবার ওই সেম ঘটনা। হ্যাঁ, এখানে প্রথমে স্টার্ট বিট, তারপরে মূল ডাটা, তারপরে স্টপ বিট, এইভাবে কমিউনিকেশন গুলো হতে থাকে। আচ্ছা, তাহলে স্টার্ট আর স্টপ বিটের কনসেপ্টটা বুঝলা? জি স্যার। অনেক সময় অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনটাকে স্টার্ট স্টপ ট্রান্সমিশন বলা হয়। কারণ কি? এখানে স্টার্ট এবং স্টপ বিট ব্যবহার করা হয়। তাহলে জি এখানে স্যার। ফার্স্ট একটা বৈশিষ্ট্য, দুইটা একটা মনে হয় পড়ালাম, সেকেন্ড পয়েন্টটা পড়িয়েছি। ফার্স্ট পয়েন্টটা বলি, প্রেরক যেকোনো সময় ডাটা প্রেরণ করতে পারে এবং প্রাপক তা গ্রহণ করতে পারে। আচ্ছা, মনে করো কিবোর্ডের সাথে আমার, যেমন কিবোর্ডের সাথে কম্পিউটার একটা কানেকশন দেওয়া আছে। আমি ডিসপ্লেটা অন করেছি, মানে আমার এখান থেকে যদি আমি কোনো কিছু টাইপ করি তাহলে বলো তো মনিটরে সেটা ডিসপ্লে হবে কিনা? অথবা তুমি চিন্তা করতে পারো তুমি মেসেজ টেক্সট বক্সটা ওপেন করেছো, তুমি তোমার মোবাইলের কিবোর্ড থেকে চাপ প্রেস করতেছো, ডিসপ্লেতে কি সাথে সাথে উঠতেছে না? জি স্যার। এখানে এটাই বলছে প্রেরক যেকোনো সময় ডাটা প্রেরণ করতে পারে। এখন তুমি তোমার মোবাইলের মেসেজ অপশনটা ওপেন করেছো, তুমি এখন টাইপ করো নাই, তুমি হয়তো ভুলে গেছো একটা ফ্রেন্ডকে মেসেজ করতে, হঠাৎ করে মনে হলো আচ্ছা আমি তো মেসেজ করতে চেয়েছিলাম, তোমার ওই মেসেজ মোডটা কিন্তু ওপেন করা আছে, তুমি টাইপ করলেই তো এখন টাইপ হয়ে যাবে। এটার জন্য কি আলাদাভাবে প্রিপারেশন বা কোনো কিছু রেডি করার দরকার আছে? জি না স্যার। যেমন কলেজগুলোতে দেখবা টিচাররা পাঞ্চ মেশিনে পাঞ্চ করে, তাই না? ওইটা তো কোনো একটা জায়গায় বাইরে লাগানো থাকে টিচাররা বিল্ডিং এ ওঠার সময়। তো ওইখানে যেয়ে যদি হাতের আঙ্গুল প্রেস করে তাহলেই তো ওখান থেকে একটা সিগন্যাল কম্পিউটারের ডাটাবেজে যাবে। এটার জন্য কি আলাদাভাবে প্রিপারেশনের দরকার হয় কিনা? কোনো জি না দরকার স্যার। নেই। এটাই বলছে যে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন যেকোনো সময় ডাটা প্রেরণ করতে পারে এবং প্রাপক তা গ্রহণ করতে পারে। তেমন আমি কিন্তু তোমাকে এক্সাম্পল সহ পড়ায় দিচ্ছি যে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন হয় কোথায়। যেমন আমি বলেই ফেললাম যে তোমার পাঞ্চ মেশিনে আমরা যে পাঞ্চ করি, কিবোর্ড থেকে টাইপিং করি, এগুলো সবই হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের উদাহরণ। যেমন আমরা কম্পিউটার থেকে একটা প্রিন্টিং কমান্ড দিলাম, একটা একটা করে কাগজ প্রিন্ট হয়ে বের হচ্ছে, এগুলো কিন্তু অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। তবে আমি বোঝার জন্য কিছু জি কথা স্যার। বলতে পারি সিনক্রোনাস পড়ানোর পরে, যে স্বল্প ডিস্টেন্সে স্পেশালি কম্পিউটার টু সিপিইউ, সিপিইউ টু মনিটর, এরকম ডিস্টেন্স গুলো যেখানে স্বল্প ডিস্টেন্স, এগুলোতে অ্যাসিনক্রোনাস ব্যবহার করা হয়। আর লং ডিস্টেন্সে সিনক্রোনাস ব্যবহার করা হয়। আচ্ছা, থার্ড নাম্বার পয়েন্ট, প্রতিটা ক্যারেক্টার পাঠানোর মাঝখানের সময়ের ব্যবধান ভিন্ন হতে পারে। এই কথাটাকে আরো শর্ট করে যদি আমি সামারি করে তোমাকে বলি, তাহলে একটা ক্যারেক্টার পাঠানোর পরে আরেকটা ক্যারেক্টার পাঠানোর যে অন্তর্বর্তী সময়টা, সেই বিরতি সময়টা সমান নয়। থার্ড নাম্বার পয়েন্টটা সামারি করে বললে বিরতি সময় সমান নয়। এবার আমি তোমাকে ব্যাপারটা ব্যাখ্যা করি। কিবোর্ড থেকে তুমি 3টা ক্যারেক্টার প্রেস করতেছো, ধরো একটা লেটার বি, একটা আছে এ, আরেকটা আছে ধরো সি। স্যার ব্যবধান মনে হয় ফিক্সড থাকে স্যার। এখন দেখো, আমি
টাইপ করতেছি, সি প্রেস করলাম, এরপরে এ প্রেস করলাম, তারপরে আবার আরেকটা লেটার বি প্রেস করলাম। তুমি যত স্পিডেই টাইপ করো না কেন, একটা লেটার প্রেস করার পরে, আমি বোঝার জন্য বলছি, যদি আমাদের এত সময় লাগে না, তারপর আমরা বলছি যে এটা ধরো প্রেস করেছো 1 সেকেন্ড পরে এ প্রেস করেছো, পরে টাইপ করতে যে বিও যে 1 সেকেন্ডেই প্রেস করেছো, এরকম কি টাইম এক্স্যাক্টলি সমান হয় নাকি কম বেশি হয়? কম বেশি হয় স্যার। কম বেশি হয়ে যায়। যেমন একটা টিচার সিরিয়াল হয়ে অনেকগুলো টিচার দাঁড়ায় আছে, একজন পাঞ্চ করে সরে গেলে তো আরেকজন পাঞ্চ করবে, তাহলে একজন পাঞ্চ করে চলে যাওয়ার পরে আরেকজন যে সময় পরে সে পাঞ্চ করলো, তৃতীয় জন আরেকজন যে লাইনে দাঁড়ায় ছিল, সে কি এক্স্যাক্টলি ওই সময়ের ব্যবধানে এসে পাঞ্চ করতে পারে নাকি কম বেশি হয়? স্যার কম বেশি হয় মানে এই কথাটাই বলা নেন হচ্ছে হইলেও হয়। হ্যাঁ, অ্যাসিনক্রোনাসের এই কথাটাই বলা হচ্ছে যে মাঝখানের বিরতির সময়টা এখানে ইকুয়াল না, ভিন্ন ভিন্ন হতে পারে। বোঝা গেছে 3rd নাম্বার পয়েন্ট? বুঝতে পেরেছো? এখন বলো, বিরতির সময় জি স্যার। যদি সমান না হয়, তাহলে সেই ট্রান্সমিশনটা কি ফাস্টার হবে নাকি স্লোয়ার হবে? অবশ্যই স্লোয়ার হবে। মনে করো আমি যদি 10 জন স্টুডেন্টের ভাইবা নিই, ধরো কলেজে আইসিটির ভাইবা নেওয়া হচ্ছে, স্যার স্লোয়ার। স্লোয়ার হবে। তাহলে 10 জন স্টুডেন্টের ভাইবা নিচ্ছি, আমি যদি প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আগে থেকে কয় মিনিট ভাইবা নিব এটা যদি অ্যাসাইন না করে ভাইবা নেওয়া শুরু করি, কারো কম সময় নিচ্ছি কারো বেশি সময় নিচ্ছি, তাহলে আমার ভাইবা নিতে কিন্তু অনেক সময় লেগে যাবে। কিন্তু আমি যদি ভাগ করে নেই, প্রত্যেকটা স্টুডেন্টকে 5 মিনিট করে ভাইবা ধরবো বা 1 মিনিট করে ভাইবা ধরবো, তাহলে আমার কাজটা তাড়াতাড়ি শেষ হবে। এখানে যেহেতু আসলে আগে থেকে তোমার ব্রেক টাইম ইন্টারভালটা ইকুয়াল না, যার কারণে এখানে ট্রান্সমিশনটা স্লোয়ার হবে। ট্রান্সমিশন স্লোয়ার হওয়ার আরেকটা কারণ কিন্তু উপরে আমরা আলোচনা করেছি, সেটা হলো আমি যদি শুধুমাত্র মূল ডাটাই পাঠাতাম তাহলে আমার কম সময় লাগতো, কিন্তু প্রত্যেকটা মূল ডাটার সাথে অতিরিক্ত আবার বিট অ্যাড হচ্ছে, স্টার্ট বিট, স্টপ বিট, যার কারণে মূল ডাটার সাথে অতিরিক্ত প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে স্টার্ট এবং স্টপ বিট যে যোগ হচ্ছে, এটার জন্য কি আলাদা সময় ব্যয় হবে না? হবে কিনা? বুঝতে পেরেছো না পারো নাই? আমি যখন ডাটাগুলো পাঠাচ্ছি তখন যদি আমার মূল ডাটায় আমি পাঠাতাম তাহলে তো আমার কম সময় লাগতো, কিন্তু মূল ডাটার সাথে অতিরিক্ত স্টার্ট আর স্টপ বিট যে অ্যাড হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য, এর জন্য কি আলাদা সময় লাগবে না, আমি এটা বলতে চাচ্ছি। আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ সালমান? ক্লিয়ার শোনা যায়? তোমার ওখানে মনে হয় নেট প্রবলেম। হ্যাঁ সালমান, শুনতে পাচ্ছ? জি স্যার কি ছিল? তোমার ওখানে মনে হয় নেট সমস্যা, আমি তো কথা বলছিলাম। আমার এখানে সচরাচর প্রবলেম হয় না, ব্যান্ডউইথ বাড়ায় নেওয়া হয়, তখন আমি ইউজ করি, অন্য কোনো কিছুতে ওই সময় লগ ইন করি না। আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম
বিরতি সময়টা শুনছিলা, আমি বলছিলাম যে বিরতি সময়টা ভিন্ন হওয়ার কারণে মানে ব্রেক ইন্টারভাল টাইমটা এটার জন্য আমার এই ট্রান্সমিশনটা স্লোয়ার হয়। তো জি ট্রান্সমিশনটা স্যার। স্লোয়ার হওয়ার আরো কিছু রিজন আছে, যেমন সেকেন্ড পয়েন্টটাও কিন্তু একটা রিজন যে কেন আসলে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনটা স্লোয়ার হয়। কারণ হলো আমি যদি শুধুমাত্র মূল ডাটাটাই পাঠাতাম তাহলে তো আমার কম সময় লাগতো, কিন্তু প্রত্যেকটা মূল ডাটার সাথে অতিরিক্ত স্টার্ট এবং স্টপ বিট অ্যাড হচ্ছে। তো এর জন্য কি আলাদা সময় ব্যয় হবে না যখন হিউজ পরিমাণ ডাটা পাঠাবো? জি স্যার। তো এইটাও আরেকটা কারণ যে why asynchronous transmission is slower than synchronous transmission, কারণ এখানে স্টার্ট এবং স্টপ বিটের জন্য অতিরিক্ত একটা টাইম ব্যয় হয়, আবার এখানে বিরতির সময়টা সমান নয়। আর এখানে তো খুবই মাইনর পরিমাণ ডাটা যায়, এটাও একটা রিজন। এখানে তো আমরা একসাথে অনেকগুলো ক্যারেক্টার পাঠাতে পারি না, এট এ টাইমে একটা ক্যারেক্টার পাঠাই, তাই না? জি স্যার। আচ্ছা, 4 নাম্বার পয়েন্ট, ডেটা ট্রান্সমিশনের জন্য প্রেরকের কোনো প্রাইমারি স্টোরেজ সংরক্ষণের প্রয়োজন হয় না, মানে হচ্ছে প্রাইমারি মেমোরি। এটা একটু নিয়ে আলোচনা করতে হবে, খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম। এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে স্যার, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে সেন্ডার পোরশনে কেন স্টোরেজ বা মেমোরির দরকার হয় না? আচ্ছা বলো, তোমার কিবোর্ডটা হলো সেন্ডার, মনিটর হলো রিসিভার। তুমি কিবোর্ড থেকে যা টাইপ করতেছো সেটা তোমার ডিসপ্লেতে শো হচ্ছে। কিবোর্ড যদি তোমার সেন্ডার হয় তাহলে এই সেন্ডার পোরশনে কি তোমার ডাটা স্টোর করার দরকার হচ্ছে? জি না স্যার। তুমি যখন পাঞ্চ মেশিনে পাঞ্চ করো, তোমার এই যে পাঞ্চ মেশিনে তুমি একটা আঙ্গুল প্রেস করলা, এখান থেকে একটা সিগন্যাল যে কম্পিউটারের ডাটাবেজে জমা হলো। আমি যেখানে পাঞ্চ করতেছি আমার হাতের ছাপটা নিচ্ছে, এখানে কি আমার কোনো স্টোরেজ দরকার আছে? জি না স্যার। দরকার নাই। তো এর পিছনে কারণ হলো যে আমরা যখন একটা হাতের আঙ্গুল প্রেস করি বা কিবোর্ড থেকে একটা ক্যারেক্টার প্রেস করি তখন একটা একটা করে ডিসপ্লেতে শো হয়। এখানে ডাটার পরিমাণটা খুবই মাইনর, যার কারণে এখানে আলাদাভাবে ডাটা স্টোর করার দরকার হয় না। কিন্তু যদি হিউজ পরিমাণ ডাটা হতো তাহলে সবগুলোকে আমরা একসাথে পাঠাতে পারতাম? জি না স্যার। মনে করো একটা গরুর রচনা আছে, তো একটা গরুর রচনা তো আর আমি একসাথে পাঠাতে পারবো না অ্যাসিনক্রোনাসে। তখন আমার কি হবে, যে হিউজ পরিমাণ ডাটা হলে আমার সেন্ডার পোরশনে কিছু অংশ স্টোর করে রেখে তারপর ওটাকে ভেঙে ভেঙে সেন্ডার টু রিসিভারে পাঠানোর দরকার হতো, তখন আমার মেমোরি লাগতো। আর সিনক্রোনাসের প্রাইমারি স্টোরেজ দরকার হয় না, সংরক্ষণ প্রয়োজন হয় না, এর মানে বুঝাইতেছে যে একসাথে বেশি ডাটা পাঠানো যায় না। একসাথে যদি হিউজ পরিমাণ ডাটা থাকতো সেন্ডার পোরশনে তাহলে সবগুলো তো আর একসাথে পাঠানো যাবে না। তোমাকে জি স্যার। ফোনের জন্য আমি ধরো একটা সেগমেন্ট আকারে পাঠাচ্ছি, একটা প্যাকেট আকারে পাঠাচ্ছি, তাহলে একটা প্যাকেট গেল, আরো কিছু প্যাকেট ডাটা তো আমার সেন্ডার পোরশনে রাখতে হবে, তখন তো আমার মেমোরিটা লাগবে। তো এই ঘটনাটা কখন ঘটবে, যদি ডাটার পরিমাণটা হিউজ হয়। যেমন তুমি একটা ইমেইল পাঠাবা তোমার একটা বন্ধুকে, এখন এই ইমেইলটা তো আগে ক্রিয়েট করে তোমার ডিভাইসে সংরক্ষণ করতে হবে, তাই কিনা বলো? কারণ এখানে হিউজ পরিমাণ জি স্যার। তো সেই ক্ষেত্রে কি হয় যে আমার সেন্ডার পোরশনে একটা মেমোরি লাগে, কিন্তু আমি কিবোর্ড থেকে টাইপ করতেছি খুবই মাইনর ডাটা, এটা তো আমার আগে থেকে সংরক্ষণ করে রাখার দরকার হচ্ছে না। আমি তোমাকে একটা উদাহরণ দিই, তাহলে তুমি আরেকটু ক্লিয়ার বুঝবা। যেহেতু করোনার সময় এই উদাহরণটা আমি সব ব্যাচেই পড়াই, এতে তোমাদের বুঝতে একটু সুবিধা হয়। যে কিছু স্ট্রিট হকার আছে দেখবা, মাস্ক বিক্রি করে। তো এখন এই মাস্কের সংখ্যা যদি খুবই কম হয়, কিছু স্ট্রিট হকার আছে দেখবা ৮টা ১০টা মাস্ক হাতে নিয়ে ঘুরতেছে বাসের জানালায় জানালায়, বাস টার্মিনালে যে স্টপেজ গুলো থাকে, বলে এই মামা আপনার কি মাস্ক লাগবে? যেই লোক দেখা গেল সাড়া দেয় তাকে নিয়ে যে একটা করে মাস্ক দেয়, মাস্ক গুলো দেখবো ওরা হাতে ঝুলায় রাখে। আচ্ছা, এখন ৮-১০টা মাস্ক আছে, সে বাসের জানালায় জানালায় বিক্রি করতেছে, যার কারণে আলাদাভাবে তার ব্যাগ বা ঝুড়ির দরকার হয়নি, কারণ তার কাছে মাস্কের সংখ্যা কম, হাতেই আছে, যে চাচ্ছে তার কাছে একটা একটা করে সে দিয়ে আসতেছে। কিন্তু এবার বলো তো, যে ওই লোকের কাছে যদি ৫,০০০ মাস্ক থাকতো, বাসে বিক্রি করতেছে, তো ৫,০০০ মাস্কের সবগুলোই কি তার হাতে ঝুলায় রাখা সম্ভব? নাকি কিছু মাস্ক ব্যাগে রাখতে হবে আর কিছু হাতে রেখে বিক্রি করবে? কোন ঘটনা ঘটবে? বেঁধে রাখতে হবে স্যার।
কারণ এখানে ব্যাগে রাখার দরকার হলো কেন? কারণ তার হাতে সবগুলো মাছ সে রাখতে পারবে না। সে কি করবে? কিছু মাছ হাতে রাখবে আর ম্যাক্সিমাম গুলো স্টোরেজে সংরক্ষণ করে রাখবে। দ্যাট মিনস ব্যাগ বা ঝুড়িতে রাখবে। এরপর এটা বিক্রি হয়ে গেলে দেন ওখান থেকে বের করবে। বুঝেছো কিনা ব্যাপারটা? জি স্যার, ক্লিয়ার এখন। এক্সাক্টলি সেম ঘটনা এখানে, যে অ্যাসিনক্রোনাসে যেহেতু ডাটার পরিমাণ কম, কিবোর্ড থেকে টাইপ করলেই চলে যাচ্ছে, পাঞ্চ মেশিনে পাঞ্চ করলেই চলে যাচ্ছে, যার কারণে এখানে আলাদাভাবে সেন্ডার পোরশনে কোনো মেমোরির দরকার হয় না। কিন্তু সিনক্রোনাসে যেহেতু হিউজ পরিমাণ ডাটা, যেমন আমরা একটা মেইল পাঠাবো, তাহলে এটা আমার কম্পিউটারে আগে থাকতে হবে। তারপর এটা ভেঙে একটা নির্দিষ্ট সময় পর রিসিভারে পৌঁছায়। যদি এই ঘটনাটা এত কম সময়ে ঘটে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়, আমরা বুঝতে পারি না। বাট প্র্যাকটিক্যালি ব্যাপারটা কিন্তু এরকমই ঘটে। তো তখন কি হয়? আমার ওই ডাটাটা আগে সংরক্ষণ করে নিতে হয় সেন্ডার পোরশনে, দেন আমাকে সেন্ড করতে হয়। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে সিনক্রোনাসে কেন স্টোরেজ লাগে সেটার ব্যাখ্যাটা এখানেই দিয়ে দিলাম। আচ্ছা, এবার বলো, যদি প্রাইমারি স্টোরেজ অ্যাসিনক্রোনাসে না লাগে, তার মানে এখানে কস্টিংটা কমে যাবে। আর যদি সিনক্রোনাসে আলাদাভাবে স্টোরেজ লাগে, তাহলে কস্টিংটা বেড়ে যাবে। বুঝতে পেরেছো জি কিনা? স্যার। জি স্যার। আচ্ছা, এখন কিছু স্টুডেন্ট, যেহেতু তুমি আমার কাছ থেকে জানতে চাও, এই জন্য প্রশ্ন তুমি না করলে আমি করতেছি, কারণ আমার পড়ানোর অভিজ্ঞতাতে এই প্রশ্নগুলো পেয়েছি। যেমন ওরা বলে, স্যার, সেন্টার পোরশনে অ্যাসিনক্রোনাস এর ক্ষেত্রে মেমোরি লাগে না, ঠিক আছে, কিন্তু সেন্টার পোরশনে অনেক সময় আমরা একটা ডাটা প্রেস করতেছি, সেটা তো কিছু সময় হলেও এখানে কিন্তু একটা টাইমিং থাকে, এরপরে না ওখানে যায়। তো এই সময়টা আসলে কিভাবে ডাটা হ্যান্ডেল হয়? তখন আমি ব্যাপারটা এইভাবে উদাহরণ দেই, যে তোমার মোবাইলের সিস্টেমটাকে চালু করে রাখার জন্য বিভিন্ন অ্যান্ড্রয়েড অ্যাপস তুমি মোবাইল কেনার পর থেকেই আছে, যেগুলো ডিলিট করে দিলে আমাদের মোবাইলের প্রবলেম হবে, তাই না? এটা আমার অপারেটিং সিস্টেমটাকে চালু রাখার জন্য, যেটাকে আমরা ফোন মেমোরি বলে থাকি। এটা তো আমার আগে থেকেই ডিফল্ট থাকে। এটা শুধু স্যার। জি সিস্টেমটাকে স্যার। চালু করার জন্য। কিন্তু যখন তোমার হিউজ পরিমাণ ফটো অথবা ভিডিও তুমি তোমার মোবাইলে রাখতে চাইবা, তখন ওই স্টোরেজ কি কভার করবে, নাকি আমার আলাদাভাবে স্টোরেজ কিনে নিতে হবে? কিনে নিতে হবে স্যার। কিনে নিতে হবে। তো এখানেও ব্যাপারটা সেম ঘটে, যে তোমার যদি লাগেও, তাহলে সিস্টেমে যে মেমোরিটা থাকে টেম্পোরারি কিছু সময়ের জন্য, তখন আসলে সেইটা আমরা বলছি না। আমরা বলছি যে যদি আলাদাভাবে একটা স্টোরেজ লাগে, কখন লাগবে? যখন ডাটার পরিমাণ হিউজ হবে। বোঝা গেছে? তাহলে যদি সেন্ডার পোরশনে অল্প সংখ্যক ডাটার জন্য থাকে, সেটা টেম্পোরারি মেমোরি। এটা এমন না যে আলাদাভাবে আমার লাগানোর দরকার হইছে সিস্টেমটাকে প্লে করার জন্য। আশা করি বুঝতে পেরেছো। জি স্যার। এইবার আমরা চলে যাব উদাহরণগুলোতে। এটা আমি আগেই বলে ফেলছি। দেখো তো কোনটা আননোন আছে কিনা। এই টার্মগুলো আমি বলেছি না? কম্পিউটার থেকে প্রিন্টার, কিবোর্ড থেকে জি স্যার। কম্পিউটার। এবং বোঝার সহজ উপায় কি? কম ডিসটেন্স এর জন্য মনে রাখবা। যেমন কম্পিউটারের অভ্যন্তরীণ কমিউনিকেশন, কম্পিউটার টু সিপিইউ, সিপিইউ টু মনিটর, এগুলোর ক্ষেত্রে। কম্পিউটার টু প্রিন্টার, এই যে পাঞ্চ কার্ড রিডার হচ্ছে কম্পিউটার। স্যার, এগুলো তো প্যারালালেও করা যেতে পারতো। না, প্যারালালে তো চ্যানেল দিয়ে আমরা পাঠাবো, কিন্তু আমরা বলতেছি ডাটাগুলো যখন ভিতরে যায়, তখন আসলে এর যে ৩ টা ভাগ আছে, তখন কিভাবে করব? হ্যাঁ, তোমার জি স্যার। এটা তো বিভিন্ন পোর্টের উপর ডিপেন্ড করবে। যেমন দেখবা তোমার আগে প্রজেক্টরের লাইন গুলো দেখবা যে ভিজিএ কেবল গুলো ব্যবহার করতো, তাই না? এখন অনেক জি স্যার। পোর্ট গুলো বের হয়েছে, এটা আরো বেশি ফ্লেক্সিবল হয়েছে না? জি স্যার। এরকম আসলে তুমি কিভাবে ব্যবহার করবা, কোন ডিস্টেন্সের জন্য, কস্টিংটা কেমন, এটার আসলে ফ্লেক্সিবিলিটি কিরকম, তার উপর বেস করে তোমার ইউজ করতে হবে। হবে না এমন তো আমি প্রথম থেকেই বলিনি। যেমন আমি বলছি, তুমি চাইলে মানুষ এক দেশ থেকে আরেক দেশে তো তোমার প্যারালাল ট্রান্সমিশন ব্যবহার করতে পারতো, কিন্তু এতে খাজনার থেকে বাজনা বেশি হয়ে যাবে না? দেখা গেল যে ঘোড়ার থেকে ঘোড়ার লাগামের দাম বেশি হবে, ব্যাপারটা এরকম হবে। জি স্যার। সুবিধা অসুবিধা এখানে লেখা আছে, আমি সব তোমাকে একটা একটা করে বুঝাইছি, তুমি শুধু এখানে দেখো। ২ নাম্বার পয়েন্টটা আমি বলে দিব অসুবিধার, বাট তুমি বাকিগুলো দেখো বুঝতে পেরেছো কিনা।
জি স্যার। আচ্ছা, এবার সেকেন্ড পয়েন্ট আলোচনা করি, অসুবিধার। আর দক্ষতাটা এখানে কম, কারণ তো বুঝতেই পারতেছো, এখানে গতি কম। গতি কম কেন, এটার কারণগুলো ব্যাখ্যা করে আসলাম একটু আগে। আর জি এখানে স্যার। কম ডাটা পাঠাবে, এখানে তো দক্ষতা কম হবে। তবে এটা থিওরিটিক্যালি তোমাকে দক্ষতা বললাম, তোমাকে একটা ম্যাথ আমি সময় পেলে একদিন করাবো। এটা ম্যাথমেটিক্যালি প্রমাণ করা যায় যে অ্যাসিনক্রোনাসের দক্ষতাটা কম কেন আর সিনক্রোনাসের বেশি কেন। আমি চেষ্টা করব তোমাকে একটা ম্যাথ করানোর, তাহলে তুমি আরো ক্লিয়ার বুঝতে পারবা। ম্যাথমেটিক্যাল একটা অ্যানালাইসিস আছে এটা। আচ্ছা, এখন বলছে যখন ডেটা চলাচল বন্ধ থাকে তখন মাধ্যমটা অব্যাহত অবস্থায় পড়ে থাকে। এই কথাটার মানে অনেক স্টুডেন্ট বুঝে না। মনে করো আমার কিবোর্ডের সাথে কম্পিউটারের একটা কানেকশন দেওয়া আছে, তাহলে কিবোর্ড থেকে আমার যে কেবলটা গিয়েছে কম্পিউটারে, আমি এখন কোনো টাইপ বা কোনো কিছুই করি নাই। ধরো এখন আমার কিবোর্ড থেকে আমার ল্যাপটপে একটা কানেকশন দেওয়া আছে, আমার একটা আলাদা এক্সটার্নাল কিবোর্ড লাগানো আছে এখানে। এখন এই যে আমার এই কিবোর্ড থেকে কেবলটা লাগানো আছে ল্যাপটপের সাথে, আমি তো এখন তোমাকে পড়াচ্ছি, পয়েন্ট গুলো বুঝাচ্ছি। এখন তো আমি কিবোর্ডে কোনো টাইপিং করি নাই। তা আমার এই মাধ্যমটা কি ফ্রি, মানে কোনো কাজে লাগতেছে নাকি ফ্রি অবস্থায় পড়ে আছে? স্যার অফ, মানে এখন কোনো মানে আইডল অবস্থায় আছে, তার এখন কোনো কাজ নাই। তো এইটা একটা অসুবিধা। কিন্তু দেখো, তুমি যখন লং ডিস্টেন্স কমিউনিকেট করবা, এটা তো স্বল্প ডিস্টেন্স, তাই এখানে আমরা মিডিয়ামটা ধরো যে ওয়্যার্ড ব্যবহার করেছি, এখানেও ওয়্যারলেস করা যায়। তো এই মিডিয়ামটা আমার এখন অব্যবহৃত অবস্থায় পড়ে আছে, কিন্তু আমরা যখন সিনক্রোনাস করব, লং ডিস্টেন্সে ডাটা পাঠাবো, এখন মনে করো রেডিও ওয়েভ ব্যবহার করতে পারো, মাইক্রোওয়েভ ব্যবহার করতে পারো। তো তুমি মোবাইল কমিউনিকেশন হয়তো করছো না, তাই বলে কি ওই মিডিয়ামটা অন্য কেউ ব্যবহার করতেছে না? স্যার। জি স্যার। তাহলে ওই সিনক্রোনাসের মিডিয়ামটা আসলে কখনোই ফ্রি থাকে না, কেউ না কেউ ব্যবহার করতেছে। তোমার হয়তো রবি একটা সিম আছে, তুমি কথা বলছো, এখন মিডিয়ামটা ব্যবহার হলো। তুমি যখন কথা বলছো না, তখন কি মিডিয়ামটা ফ্রি আছে নাকি অন্য কেউ কথা বলছে? অন্য কেউ কথা বলছে। অন্য কেউ স্যার। হ্যাঁ, তো এখানে ব্যাপারটা হলো, যেমন প্রিন্টারের সাথে কম্পিউটারে একটা সংযোগ দেওয়া আছে, আমি এখন প্রিন্ট করতেছি না, তার মানে ওই সময় তো আমার মিডিয়ামটা ফ্রি অবস্থায় আছে। যেমন আমাদের আইসিটির যে কম্পিউটার ল্যাব আছে, এখানে যে কেবল গুলো লাগানো আছে, আমি এখন ইউজ করছি না, এটা তো আইডল অবস্থায় পড়ে আছে। বাট সিনক্রোনাসের একটা অ্যাডভান্টেজ হলো যে ওখানে তো মিডিয়ামটা ফ্রি থাকে না, কেউ না কেউ কন্টিনিউয়াস ব্যবহার করতেছে। আশা করি এগুলো বুঝতে পেরেছো। তাহলে এখন সিনক্রোনাসের কিছু কনসেপ্ট পড়লেই তোমার দেখা এখন এগুলো পড়তে অনেক ইজি লাগবে। আসলে এই টপিক গুলো স্টুডেন্টদের বিরক্ত লাগে কেন জানো? কারণ তারা আসলে এই ভিতরের জিনিসগুলো বুঝেই না। তারা মনে করে যে টপিকস এর শুধু সুবিধা অসুবিধা লেখা আছে, স্যারও এসে রিডিং দিচ্ছে, তাও তো ভালো লাগবে না, এটাই তো স্বাভাবিক। অস্বাভাবিক কিছু না। জি স্যার। জিনিসগুলো যখন বুঝে পড়বা, তখন দেখবা যে তোমার পরীক্ষায় যদি অনুধাবন প্রশ্ন আসে যে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন স্লোয়ার কেন, তখন তুমি নিজের মতো লিখতে পারবা। তুমি একটা টেস্ট পেপার দেখে কতগুলো প্রশ্ন তুমি মুখস্থ করবে? এটা তো সম্ভব না। আচ্ছা, এবার মূল ডেফিনেশন আসি সিনক্রোনাসে। ওইখানে মনে রাখার ব্যাপারটা কি ছিল? ক্যারেক্টার বাই ক্যারেক্টার। আর এখন আমরা নতুন একটা ট্রাম পেয়ে গেলাম, ব্লক। এটার অল্টারনেট দুইটা ট্রাম আছে, দুইটার বেশিও থাকতে পারে, আমি জানি আরো দুইটা। একটা হলো তোমার ব্লক না বলে কিছু কিছু রাইটার ট্রামটাকে ইউজ করেছে প্যাকেট। স্যার এটা বাইট আকারে যায় এরকম? হ্যাঁ, বাইট আকারে যায় স্যার? বাইট আকারে যায়, কিন্তু কতগুলো বাইট যায় আমি বলছি একটু পরে। প্যাকেট আর একটা ট্রাম আছে হলো ফ্রেম। তাহলে যখন ডাটাগুলো ব্লক, প্যাকেট অথবা ফ্রেম আকারে যাবে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে সিনক্রোনাস ট্রান্সমিশন। এখন এখানে বার্নিং কোশ্চেন যেটা, সেটা হলো যে স্যার, একটা প্যাকেট বলতে আসলে কতগুলো ডাটা বোঝায়, তাই কিনা? এটাই তো তুমি বলতে চাইছো। ৮০ থেকে জি স্যার। ১৩২টা ক্যারেক্টার, ৮০ থেকে ১৩২টা ক্যারেক্টার মিলে একটা প্যাকেট অথবা একটা ফ্রেম অথবা একটা ব্লক হয়। ৮০ থেকে ১৩২টা বিট না, কিন্তু ক্যারেক্টার। কারণ আগে একটা সিঙ্গেল ক্যারেক্টার যেত, আর এখন কি বলছে? একবারে একটা ফ্রেম চলে যাবে, আর একটা ফ্রেম চলে যাওয়া মানে এর ভিতরে কতগুলো ক্যারেক্টার যাবে? ৮০ থেকে ১৩২। ১৩২। বুঝতে পারতেছো? এখানে হিউজ পরিমাণ ডাটা একসাথে যাচ্ছে। এখন জি দেখো, স্যার। হিউজ পরিমাণ ডাটা যাচ্ছে, তারপরেও যদি সেন্ডার পোরশনে
অনেকগুলো ডাটা থাকে, সে তো পাঠাবে এট এ টাইমে 80 থেকে 132টা ক্যারেক্টার, তাহলে বাকি হিউজ পরিমাণ ডাটাগুলো তো আমার স্টোরেজে স্টোর করার দরকার হবে সেন্ডার পোর্শনে, তাই না? যার কারণে এই সিনক্রোনাস ট্রান্সমিশনে তোমার মেমোরিটা লাগবে। ওই যে মাস্কের কথাটা বললাম, 5000 মাস্ক থাকলে সবগুলো তো হাতে রাখা সম্ভব না। ব্যাগ বা ঝুড়িতে কিছু সংরক্ষণ করতে হবে। এখানেও ব্যাপারটা জি সেম। স্যার। প্রাইমারি স্টোরেজ মনে হয় এখানে লাগবে। হ্যাঁ, এখানে লাগবে, আর লাগলে খরচটা এখানে কি হবে? বেশি হবে। কারণ বেশি। আসে যে হোয়াই সিনক্রোনাস ট্রান্সমিশন ইজ এক্সপেন্সিভ। তাহলে বলতে হবে স্যার এটা মনে হয় অ্যাসিনক্রোনাসের সবচেয়ে উল্টা স্যার, দক্ষতার দ্রুততা বেশি। হ্যাঁ, এই তো বুঝতে পেরেছি। ওই যে ওটা বললাম, এখন তোমার এই ব্যাপারগুলো আর সমস্যা হবে না। থার্ড নাম্বার পয়েন্টটা আমি বোঝাচ্ছি, তুমি থার্ড আর ফোর্থটা আমি বলতেছি। 1 আর 2 বুঝতে পেরেছো কিনা দেখো। জি স্যার। আচ্ছা, 4 নাম্বারটা তো বোঝার কথা যে আগে যেরকম কোনো একটা ক্যারেক্টার যাওয়ার পর আরেকটা ক্যারেক্টার কখন যাবে, ব্রেক টাইম ইন্টারভালটা ইকুয়াল ছিল না, বাট এখানে আগে থেকে ফিক্সড করা থাকবে যে একটা প্যাকেট যাওয়ার পর আরেকটা প্যাকেট কত সময় পর যাবে। জি স্যার। স্যার মানে 80 থেকে 132টা বিট একদম শুরু হয়ে একদম ডাইরেক্ট শেষ পর্যন্ত চলে যাবে। হ্যাঁ, এটা চলে গেল একটা ফ্রেম। এরপরে আরেকটা ফ্রেম যে কত টাইম পরে আসবে সেটা আগে থেকেই ফিক্সড করা থাকবে। তাহলে পরের ফ্রেমটা যত সময় পরে আসবে, তারপরের ফ্রেমটাও এক্স্যাক্টলি তত সময় পরেই আসবে। তো জি এইখানে স্যার। সময়টা থাকে, কিন্তু সেই সময়টা ইকুয়াল একটা টাইম। বাট আগে কখন যে একটা যাওয়ার পরে আরেকটা যাবে, এটা প্রত্যেকবার ব্রেক টাইমটা ইকুয়াল ছিল না। যেমন আমি তোমাকে বললাম না যে আমি যদি স্টুডেন্টদের ভাইবা নেই, আমার যদি টাইম মেজারমেন্ট না থাকে, কাউকে আধা ঘন্টা নিচ্ছে, কাউকে 10 মিনিট নিচ্ছে, সারাদিন লাগবে। কিন্তু যদি আমার ফিক্স থাকে একটা স্টুডেন্টকে আমি 1 মিনিট করেই ভাইবা ধরবো, তাহলে 1 মিনিট একটা স্টুডেন্টের ভাইবা নেওয়ার পর ওকে সময় দিলাম 30 সেকেন্ড, তুমি এর মধ্যে রুম থেকে বের হয়ে চলে যাও, দেন আরেকজনকে পাঠাও। তাহলে আমার কম সময় লাগবে না? তো এখানে ব্রেক টাইমটা থাকে, তবে ব্রেক টাইমটা ইকুয়াল টাইম, মানে সমান বিরতিতে এখানে ট্রান্সমিশন করা হয়। যার কারণে এখানে এমনিতেই অনেকগুলো ডাটা একসাথে যাচ্ছে ব্লক বা ফ্রেম আকারে, আবার বিরতির সময়টাও ফিক্সড করে দিচ্ছি, তাহলে এখানে গতিটা বেশি হবে এবং দক্ষতাটাও বেশি হবে। থার্ড জি নাম্বার স্যার। পয়েন্ট, এইটার ব্যাখ্যাটা অনেক জায়গাতেই লেখা থাকে না, এটা একটু ভালো করে বুঝাই দিই তোমাকে, তাহলে বুঝতে পারবা। আগে যেরকম তোমার প্রত্যেকটা ক্যারেক্টারের সামনে একটা স্টার্ট বিট ছিল, শেষে একটা স্টপ বিট ছিল। প্রথম কথাটা বলি, এখানে হেডার এবং ট্রেলার সিগন্যাল বলা হয় অথবা ইনফরমেশন বলা হয়। এখানেও তোমার প্রত্যেকটা ফ্রেমের শুরুতে, ধরো এই একটা ফ্রেম, এটার শুরুতে একটা হেডার সিগন্যাল থাকে, আমি শর্টকাট লিখলাম এইচএস, আর এটার শেষে একটা ট্রেইলার সিগন্যাল থাকে বা ট্রেইলার ইনফরমেশন থাকে। এখন তো আর প্রশ্ন হতে পারে যে প্রথমত হেডারটার বলি, যে হেডার সিগন্যালটার স্যার কাজ কি? ফার্স্ট কাজটা হচ্ছে তোমার অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের মতো এখানে হেডার সিগন্যালটা কাজ করবে স্টার্ট বিটের মতো, আর ট্রেইলার সিগন্যালটা কাজ করবে স্টপ বিটের মতো। এখন হেডার সিগন্যালেরও আরেকটা কাজ আছে, ট্রেইলার সিগন্যালেরও আরেকটা কাজ আছে। মানে আগে তো শুধু স্টার্ট আর স্টপ নির্দেশ করতে হলো অ্যাসিনক্রোনাসে, বাট এখানে হেডার সিগন্যালের স্টার্ট স্টপ বোঝানো ছাড়াও আরো একটা করে কাজ আছে। কি কাজ আছে? হেডার সিগন্যালের আরেকটা কাজ হলো যে তুমি এখানে প্যাকেট গুলো যাচ্ছে, তাহলে একটা প্যাকেটের পরে যখন আরেকটা প্যাকেট আসবে, তখন এটা যদি আমি সমান বিরতিতে পাঠাতে চাই, তাহলে একটা প্যাকেট যে স্পিডে যাচ্ছে, পরের প্যাকেটটাও যেন একই রকম তালে বা একই রকম স্পিডে যায়, তার জন্য তো একটা সিনক্রোনাইজেশন দরকার, তাই কিনা বলো? জি স্যার। মনে করো একটা ব্লক খুবই দ্রুত যাচ্ছে, আবার আরেকটা তার থেকে দ্রুত এসে পিছনে ধাক্কা লাগছে, তাহলে কি আসলে মূল ডাটাটা রিসিভার রিসিভ করতে পারবে? জি না স্যার, ওটা মেইনটেইন করতে হবে। মেইনটেইন করতে হবে, রাইট। তার মানে এই যে ব্রেক টাইম ইন্টারভাল টাইমটা, এটা তুমি কন্ট্রোল কখন করতে পারবা? যদি তুমি ব্লকের স্পিডটাকে কন্ট্রোল করতে পারো, তাই কিনা? জি স্যার। এই কাজটা করে হলো হেডার সিগন্যাল। তার আরেকটা কাজ তাহলে কি বললাম? সে তো স্টার্ট বিটের মতো কাজ করেই, আরেকটা কাজ হচ্ছে সে ব্লকের স্পিড গুলোকে সিনক্রোনাইজ করে।
এতে কি হয় যে একটা নির্দিষ্ট বিরতি সময় পর পর একটা ফ্রেম একটার পরে আসবে, এতে ডাটা মিসম্যাচ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এবার আসি ট্রেইলর সিগন্যালের আরেকটা কাজ আছে। ট্রেইলর সিগন্যালের একটা কাজ তো বলেছি, স্টপ বিটের মতো কাজ করে, মানে শেষ নির্দেশ করে একটা ফ্রেমের। এর আরেকটা কাজ হলো, তুমি একটা ফ্রেমের ভিতরে তো ৮০ থেকে ১৩২টা ক্যারেক্টার আছে। এখন কমিউনিকেশনের ব্যাপার, এটা কি এমন হতে পারে না যে আমার ওই প্যাকেটের ভিতরে ৮০ থেকে ১৩২টা ক্যারেক্টার আছে, তার তো আবার বাইনারি ভ্যালু আছে। এই ভ্যালু গুলোর মধ্যেও তো এমন হয়ে যেতে পারে যে একটা 0 এর জায়গায় 1 চলে গেছে, 1 এর জায়গায় 0 চলে গেছে। তাহলে ডাটা মানে ফ্রেমের ভিতরে যে ডাটা আছে সেটার মধ্যে একটা এরর ক্রিয়েট হবে কিনা বল? জি স্যার। এরর ক্রিয়েট হবে। তো এই ট্রেইলার ইনফরমেশন বা সিগন্যালের আরেকটা কাজ হলো, যদি ফ্রেমের ভিতরে কোনো ইরোনিয়াস ডাটা থাকে বা ভুল থাকে সেটা আইডেন্টিফাই করতে পারে। কিভাবে করে, এর ভিতরে সে অ্যালগরিদমটা আছে, যেটা তোমাদের এইচএসসি লেভেলে আলোচনা করা নেই। বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, তাহলে এটা গেল। আমার মনে হয় এখানে যা যা লেখা আছে সব ক্লিয়ার। আমি আগেই বলেছিলাম যে লং ডিস্টেন্স কমিউনিকেশন, যেমন কম্পিউটার টু কম্পিউটার, সার্ভার টু জেনারেল কম্পিউটার, অনেকগুলো কম্পিউটার, এগুলোর ক্ষেত্রে অবশ্যই আমরা সিনক্রোনাস ট্রান্সমিশন ব্যবহার করব। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। এটার সুবিধা অসুবিধাটা তুমি এখন পড়ো, দেখো বুঝতে পারবা। এখানে একটা জিনিস একটু, লাইনটা পুরোপুরি ভাবে ঠিক নাই। প্রতি ক্যারেক্টারের মাঝে বিরতির, এই কথাটা ঠিক আছে, কিন্তু আমি কথাটা এরকম লিখতে চাই নাই। টাইপ করে রাখছি, চেঞ্জই করা হয় নাই। প্রতিটা ক্যারেক্টারের মাঝে। আসলে সিনক্রোনাস ট্রান্সমিশন তো প্রতিটা ক্যারেক্টারের মাঝে কোনো বিরতি দেয় না। সে একটা বিরতির সময় ফিক্সড করে, সেটা হলো প্রত্যেকটা ফ্রেমের মাঝখানে। ক্যারেক্টার মানে তো একটা সিঙ্গেল ক্যারেক্টার, তাই না? জি স্যার। আর এইখানে তো সিঙ্গেল ক্যারেক্টার থাকে না, একটা ফ্রেমে ৮০ থেকে ১৩২টা ক্যারেক্টার থাকে। তো বলছে যে যখন ৮০ থেকে ১৩২টা ক্যারেক্টার একটা ফ্রেমের ভিতরে আছে, এর ভিতরে কি কোনো ইন্টারভাল টাইম আছে কিনা? এর ভিতরে কোনো জি স্যার। ফিক্সড টাইম আছে। হ্যাঁ, কিন্তু আমরা যদি বলি একটা ফ্রেম থেকে আরেকটা ফ্রেমের মাঝখানে বিরতি সময় আছে কিনা বলো, তা কিন্তু আছে। একটা ফ্রেম থেকে আরেকটা ফ্রেম কখন যাবে, এখানে একটা ব্রেক টাইম ইন্টারভাল আছে, তবে সেটা খুবই মাইনর একটাই সময়। এটা অনেক সময় প্যাঁচ লাগায় যে স্যার একটা বইয়ে দেখলাম লেখা আছে যে বিরতি সময় প্রয়োজন হয়। হ্যাঁ, একটা ফ্রেম যাওয়ার পরে আরেকটা ফ্রেম কখন যাবে তার মাঝখানে একটা বিরতি সময় আছে, কিন্তু একটা ফ্রেমের ভিতরে যে ক্যারেক্টার গুলো আছে তার ভিতরে তো কোনো ব্রেক টাইম নাই। বুঝেছো কিনা? তাহলে তো আর এটার দক্ষতাটা বেশি হতো না, তখন তো এটা স্লোয়ার হয়ে যেত। বুঝেছো? জি স্যার। অনেক টাইম লাগতো। হ্যাঁ, এই তো বুঝতে পেরেছো। তাহলে এখানে তুলনামূলকভাবে ব্যয়বহুল কেন, আমরা জানি যে স্টোরেজ লাগে, এইজন্য। এখানে স্টার্ট আর স্টপ বিট লাগে না, গতি বেশি। গতি বেশি, আরেকটা ব্যাপার বলতে পারো, জি স্যার। দক্ষতাও বেশি। সবগুলা ক্লিয়ার। আচ্ছা, তাহলে এবার আমরা চলে যাব আইসোক্রোনাস ট্রান্সমিশন। আইসোক্রোনাস ট্রান্সমিশনটার সংজ্ঞা দুই ভাবে দেওয়া যায়। তো এখানে যেটা সবথেকে অথেন্টিক ডেফিনিশন সেটাই আমি লিখে রেখেছি। আরেকটা ডেফিনিশন যেটা আমি আগে মৌখিকভাবে বলে দেই, একটা হলো আইসোক্রোনাস ট্রান্সমিশন is a updated version of synchronous transmission। মানে সিনক্রোনাস ট্রান্সমিশনের একটা আপডেটেড ভার্সনটাই হচ্ছে আইসোক্রোনাস ট্রান্সমিশন। বাট এটার আরেকটা সুন্দর ডেফিনিশন আছে, এই ডেফিনিশনটাই তুমি পরীক্ষায় লিখবা যদি আসে, যে আইসোক্রোনাস ট্রান্সমিশনটা হলো সিনক্রোনাস ট্রান্সমিশন এবং আইসোক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতির একটা সমন্বিত রূপ। তার মানে কম্বাইন্ড ফরম্যাট অফ সিনক্রোনাস এন্ড অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। এখন তোমার এখান থেকে প্রশ্ন আসতেই পারে, স্যার তাহলে আইসোক্রোনাস ট্রান্সমিশনের মধ্যে সিনক্রোনাসের কি ধর্ম আছে এবং অ্যাসিনক্রোনাসের কি ধর্ম আছে, তাই না? তাহলে এখানে জি স্যার। সিনক্রোনাসের ধর্মটা আছে হলো, এখানেও ডাটা ব্লক, প্যাকেট অথবা ফ্রেম আকারে পাঠানো হয়। আর অ্যাসিনক্রোনাসের ব্যাপারটা হলো যে এখানে প্রাইমারি স্টোরেজের প্রয়োজন হতো না। সো এই বৈশিষ্ট্যটা এখানেও আছে, আইসোক্রোনাসেও প্রয়োজন হয় না।
প্যাচটা লেগে যায় কোথায়? তুমি এখন প্রশ্ন করবা, স্যার আপনি না বললেন ব্লক আকারে ডাটা পাঠায়, মানে সেখান থেকে হিউজ পরিমাণ ডাটা, তাহলে স্যার এটা তো সেন্ডার পোর্শনে স্টোর করতে হবে, কিন্তু জি এখানে স্যার। আপনি বলতেছেন যে এখানে প্রাইমারি স্টোরেজ লাগে না, তাহলে ব্যাপারটা কেমন হয়ে গেল, তাই না? আমি জি তোমাকে স্যার। উদাহরণ দেই, তাহলে বুঝতে পারবো যে আইসোক্রোনাস ট্রান্সমিশনটা বেসিক্যালি লাইভ স্ট্রিমিং যে ভিডিও আছে, যেমন ফেসবুকে কেউ লাইভ করতেছে বা সরাসরি কোনো একটা কলেজে ধরো প্রোগ্রাম হচ্ছে, লাইভ ব্রডকাস্ট করতেছে। এখন বলো তো, কেউ যদি ফেসবুকে লাইভ আসে, তো এটার জন্য কি তোমার ওই জায়গাটাতে কোনো মেমোরির দরকার হচ্ছে? এটা তো ফেসবুক বা ইউটিউব থেকে লাইভ গেলে সেই অথরিটির ক্লাউডে সেভ হচ্ছে, তোমার সেন্টার পোর্শনে তো মেমোরি লাগতেছে। বুঝেছো কিনা? বুঝেছো নাকি আবার বলবো? মনে করো আমি ফেসবুকে লাইভ করতেছি, আমার মেমোরিতে কি হিউজ পরিমাণ স্টোরেজ, মানে আমার মোবাইলে কি হিউজ পরিমাণ স্টোরেজ থাকার দরকার আছে? কারণ আমার ফেসবুকের লাইভের ভিডিওটা তো ফেসবুকের ক্লাউডের কোনো একটা সার্ভারে সেভ হচ্ছে, আমি সেন্ডার আমার পোর্শনে তো মেমোরির দরকার নাই। বুঝেছো কিনা? তুমি মনে হয় কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ না। তুমি আবার তাহলে একটা কাজ করো, লিভ নিয়ে আবার লিংকে ঢুকো। স্যার এখন শোনা যায়। আচ্ছা, আমি যেটা বলছিলাম, আমি যদি ফেসবুকে লাইভে যাই, তাহলে আমার মোবাইলের মেমোরির উপর বেস করে কি আমি লাইভ করতে পারবো? কারণ আমার লাইভের এই ভিডিওটা তো ফেসবুকের ক্লাউডে সেভ হবে, তো আমার মোবাইলের তো এখানে স্টোরেজ থাকার দরকার নাই। বুঝেছো কিনা? জি স্যার, ওটা ফেসবুকের সার্ভারের জিনিস। হ্যাঁ, তাহলে আমি সেন্ডার, আমার পোর্শনে তো মেমোরি লাগতেছে না, তাই না? এই জন্যই বলতেছে যে আইসোক্রোনাস ট্রান্সমিশন সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসের দুইটারই বৈশিষ্ট্য আছে। যেমন এখানে ব্লক আকারে এটা সিনক্রোনাসে ছিল, অ্যাসিনক্রোনাসে মেমোরি লাগে না। তাই আইসোক্রোনাসের উদাহরণ তো বললাম যে লাইভ স্ট্রিমিং ভিডিও গুলো করা, তাহলে আমারও তো মেমোরি লাগতেছে না, তাহলে এখানে দুটো বৈশিষ্ট্যই থাকতেছে। আচ্ছা, এই কথাটা এবার খুব ইম্পর্টেন্ট, প্রায় কোনরূপ বিরতি ছাড়াই যখন প্রয়োজন হয় তখন ডেটা পাঠাতে সক্ষম। এখানে আরেকটা বৈশিষ্ট্য হলো, আগে যেরকম সিনক্রোনাস অথবা তোমার আইসোক্রোনাস যেটাই বলো না কেন, ব্রেক টাইম সমান একটাতে ছিল আর একটাতে ছিল না, বাট একটা ব্রেক টাইম তো লাগতো। বাট আইসোক্রোনাস ট্রান্সমিশনে এক একটা প্যাকেটের মাঝে কোনো ব্রেক টাইম থাকে না, ব্রেক টাইমটা জিরো করে রাখা হয়। চেষ্টা করা হয় জিরো, হয়তো সিস্টেমের ত্রুটির কারণে এটা টেন্স টু জিরো হয়, বাট এক্স্যাক্টলি যেটা থিওরিটিক্যালি বলতে হয়, এখানে কোনো ব্রেক টাইম ইন্টারভাল থাকে না, মানে একটা প্যাকেট যাওয়ার পরে আরেকটা প্যাকেট যাওয়ার মাঝখানে কোনো ব্রেক থাকবে না, যে একটা নির্দিষ্ট সময় পরে আরেকটা প্যাকেট যাবে এরকম কোনো ব্রেক টাইম ইন্টারভাল থাকে না। দ্যাট মিন্স এখানে তোমার ব্রেক টাইম ইন্টারভালটা জিরো, অথবা চেষ্টা করা হয় জিরো রাখার জন্য। এখন তোমার প্রশ্ন হতে পারে, স্যার কেন? প্রথম কথা হলো, তাহলে অনেক বেশি ফাস্টার হবে, তাই কিনা? যদি ব্রেক টাইম ইন্টারভাল যদি একদম জিরোর কাছাকাছি হয়ে যায় বা জিরো হয়ে যায়, তাহলে এই কমিউনিকেশনটা আরো ফাস্টার হবে কিনা বলো? জি স্যার। আচ্ছা, এবার বলো তো যে লাইভ স্ট্রিমিং ভিডিওতে ব্লকগুলোর মাঝখানে যদি একটা ব্রেক টাইম ইন্টারভাল থাকতো, তাহলে সমস্যাটা কি? সমস্যাটা এটাই হতো যে তুমি মনে করো ফেসবুক লাইভে এসে একটা গান গাচ্ছ, তুমি গান গাচ্ছ, কিন্তু আমি অডিয়েন্স হিসেবে গান না শুনে কবিতা শুনতে পাচ্ছি, যেমন হিরো আলমের গানগুলো আমরা শুনি। বুঝতে পেরেছো? জি স্যার। মানে ব্যাপারটা হলো যে একটা ব্লক পাঠানোর পরে আরেকটা ব্লক যদি কিছু সময়ও ব্রেক থাকতো, তাহলে ফেসবুকের লাইভে একটা মানুষ যা করতেছে এটা আমি অনেক পরে ডাটাগুলো পাইতাম। অথবা যদি এটার টাইমিংটা বেশি বেড়ে যায়, তাহলে সে গান বললেও আমি এটা পাচ্ছি হলো কবিতার লাইন আকারে। বুঝতে পেরেছো? জি মানে আমি স্যার। এটা আসলে লাইভই হইতো না স্যার। লাইভ টাইমে আমি ডাটাটা পাইতাম না, এই তো বুঝতে পেরেছো? যেমন অনেক সময় কি হয় দেখবা, ধরো আইপিএল এর একটা খেলা লাইভ করতেছে, আমরা দেখতেছি টিভিতে, তো এটা চেষ্টা করা হয়, আমি কিন্তু আগেই বলেছি ব্রেক টাইম ইন্টারভালটা জিরো করে রাখা, কিন্তু সিস্টেমের ত্রুটির কারণে এক্স্যাক্টলি জিরো রাখা হয়তো সম্ভব হয় না।
আবার কখনো কখনো সম্ভব হয়। তো যার কারণে কি হয় যে অনেক সময় দেখবা যে তখন একটা বল করলো, তুমি এখানেও এক বলই দেখতেছো। আবার কিছু কিছু সময় দেখবা তুমি ওইখানে একটা বল আগে হয়ে যাচ্ছে আর তোমার এখানে তুমি এক বল পরে পাচ্ছ, মানে ওখানে ওভার শেষ, তুমি এখানে 5 বল দেখতেছো, এরকম হয় না? জি স্যার, হয়, আমি দেখছি স্যার। হ্যাঁ, এটার পিছনে হয় কেন? কারণ হলো যে এই যে ব্রেক টাইম ইন্টারভালটা 0 করে রাখতে হয়, যাতে তুমি একদম লাইভ টাইমটা মানে রিয়াল টাইমটাতেই তুমি ভ্যালুটা দেখতে পারো অডিয়েন্স দিক থেকে। এটা চেষ্টা করা হয় কিন্তু এক্সাক্টলি সিস্টেমের ত্রুটির কারণে অথবা ডিসট্যান্স এর কারণে অনেক সময় এই ইন্টারভাল টাইমটা হয়তো টেন্স টু 0 হয়, এক্সাক্ট 0 হয় না। যার কারণে আমরা এক বল কম বেশি দেখি। আমার কথাগুলো ক্লিয়ার? জি স্যার। তাহলে এখন এই ল্যাঙ্গুয়েজ গুলো তো তোমার কাছে খুব সহজ লাগার কথা। দেখো এখানে সব ব্যাপারগুলোই তোমার জানা। রিয়েল টাইম অ্যাপ্লিকেশন বলতে তোমার লাইভ স্ট্রিমিং ভিডিও, যেমন লাইভ টিভি সম্প্রচার, ফেসবুক লাইভ, আইপিএল, বিপিএল লাইভ, এগুলো। স্যার কলেজের পরীক্ষা ছিল যে কোনটা রিয়েল টাইম অ্যাপ্লিকেশন ব্যবহার করা হয়। তাহলে তোমার এটা কোন ট্রান্সমিশন? আইসোক্রোনাস। স্যার ওটা পারি নাই স্যার, এটা মানে বই নজরে পড়ে নাই। নজরে পড়লেও ছেলে মেয়েগুলো তো এই ব্যাপারটাকে ফিল করে পড়ে না। এই ব্যাপারগুলো আমি তোমাকে যতটা সহজে বলছি, আমি যখন অনার্সে পড়েছিলাম তখন আমি স্টুডেন্ট অবস্থায় আমি নিজেই এই ব্যাপারটা ভালো বুঝতাম না। বা আমি যখন ইউনিভার্সিটি লাইফে স্টুডেন্ট পড়াইছি তখন আমিও এটার কনসেপ্ট গুলো অনেকগুলোই তোমাকে যা ব্যাখ্যা দিলাম জানতাম না। ডে বাই ডে পড়াতে পড়াতে নিজের মনে প্রশ্ন আসতো এই ব্যাপারগুলো কি। আমেরিকান ভিডিও দেখেছি, ইন্ডিয়ান স্যারদের ভিডিও দেখেছি, আবার দেখা গেল বিভিন্ন বই স্টাডি করেছি, টেকনোলজিক্যাল পেজ গুলো পড়েছি গুগল থেকে। তখন আমার কাছে আস্তে 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 বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। এখন হয়তো তোমাকে একসাথে বলছি, কিন্তু তোমাকে পড়ানোর আগে এই 2-3 বছর আগেও আমার এই পরিমাণ নলেজ ছিল না এই টপিকসের। এখনো হয়তো এমন আছে যে এই টপিকসের আরো অনেক কিছু বলার আছে যেটা আমার জানা নেই। তোমাদের ছেলে মেয়ে যখন হবে তখন যদি বেঁচে থাকে হয়তো তোমার থেকে যা পড়ালাম আরো বেশি নলেজ দিয়ে হয়তো পড়াতে পারবো। ব্যাপারটা তো এরকমই হয়। জি স্যার। আচ্ছা। ইন্ডিয়ান ভিডিও স্যার অনেক হেল্প করে স্যার, মানে টেকনোলজিক্যাল যে কোনো বিষয়ে সার্চ দিলে অনেকগুলা ভিডিও আসে। হ্যাঁ, কিন্তু এখন ব্যাপারটা কি, ডিটেলসে বলে স্যার। তোমাদের তো আর এত সময় হবে না। যেমন আমি একটা টপিকস বোঝানোর জন্য ইউটিউবের অনেকগুলো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখি যেগুলো ভালো। তারপরে আহ একটাতে হয়তো একটা জিনিসের ব্যাখ্যা পাই নাই, আমি আরো 10টা ভিডিও দেখতেছি একটা জিনিস জানার জন্য। তাহলে আমি হয়তো 15-20টা ভিডিও দেখে আমি যা চাচ্ছিলাম সেটা খুঁজে পেয়েছি, কিন্তু স্টুডেন্টের কি এত ধৈর্য থাকবে? আর বাংলা স্যার আমি এরকম করে পড়ার চেষ্টা করছি, বাট দেখি আর পারতেছি না, পরে একটু আপনার কাছে আসলাম। হ্যাঁ, এটা একটা ব্যাপার ঘটে। আর একটা ব্যাপার ঘটে কি যে টিউটোরিয়াল গুলো ভাবে গোছালো পাবা না, যতটা ভালোভাবে জানতে চাইবা ততটা এক্স্যাক্টলি ওখানে পাবা না। সিলেবাস অনুযায়ী করে ফ্রিকোয়েন্সি দেখো নাই আমি আমাদের তোমাকে সিলেবাস অনুযায়ী। যত সময় ধরে এই টপিকসটা পড়ালাম, আমি যদি ইউটিউবের জন্য ভিডিও করতে যাই এই স্লাইডটাকে আরেকটু সুন্দর করে বানাতে হবে, আবার এটার রেকর্ডিং করতে হবে, এডিট করতে হবে। তা আমি এই যে সামনের মাস থেকে তো আরো বিজি হয়ে যাবো, আমার সময় কই? তো সময় তো নাই। তাহলে এখানে অ্যাসিনক্রোনাস আইসোক্রোনাস এর কিন্তু একটা খারাপ দিক আছে। হ্যাঁ, সেটা হলো যেহেতু এখানে ব্রেক টাইম ইন্টারভাল থাকতেছে না, আবার এখানে এমন সিস্টেম নাই যে আমার ডাটার ভিতরে ভুল আছে সেটাকে আবার রিট্রান্সমিশন করব, এই সুযোগটা এখানে নেই। যেমন ফেসবুক লাইভে তুমি একটা মানে তুমি তো এটা লাইভ টাইমেই অডিয়েন্সকে দিচ্ছ ডাটা, মানে ভুল হইলে এটা কি মাঝখানে সংশোধন করার কোনো সুযোগ আছে? সুযোগ জি নাই। না স্যার। ডাটাটাকে কারেকশন করে রিট্রান্সমিশনের কোনো সুযোগ নাই, এটা একটা অসুবিধা। যার কারণে সব ক্ষেত্রে এটা কোনো অথেন্টিক পদ্ধতি নয়। তুমি একটা মেইল সেন্ড করতেছো, এখন এটা যদি ব্রেক টাইম ইন্টারভালে খুবই ফাস্টার পাঠাতে যেয়ে যদি একটা ভুল ডাটা চলে যায় তাহলে তো এটা ক্ষতি হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার সিনক্রোনাস ব্যবহার করা হচ্ছে। কিন্তু আমরা যখন এরকম লাইভ টাইমে কোনো কিছু দেখতে চাবো তখন আসলে এই কেসগুলোতে আমরা আইসোক্রোনাস ব্যবহার করব। আচ্ছা, তাহলে এই পর্যন্তই থাক। ক্লিয়ার এই তিনটা ব্যাপার, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস? জি স্যার।
আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। জি স্যার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।